তো আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন এটা ফার্স্ট ক্লাস 12 সেমিস্টার 4 এর। তো সবার আগে আমরা সিলেবাসটা আমাদের সাবজেক্টের দেখে নেব, তারপর বাদ বাকি কিভাবে আমরা কন্টেন্ট গুলোকে এগোবো সেটা দেখব। তো আমাদের প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আছে হলো আমাদের বেসিক্স অফ অপারেটিং সিস্টেম। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, যারা হলো মানে অ্যাপের মধ্যে ক্লাসটা করছো তারা সবাই এরকম ল্যান্ডস্কেপ মোডে করে নেবে, তাহলে দেখবে সবার মানে ঠিকঠাক আসবে। হলো ইউটিউবের যেরকম দেখো ভিডিও ওইভাবে আসবে। আর চাইলে একটা কপি পেন নিয়ে বসতে পারো। ঠিক আছে, প্রথমটা আমাদের কি আছে, ইন্ট্রোডাকশন আছে। সেখানে আমরা অপারেটিং সিস্টেম কি জানবো, বিভিন্ন অপারেটিং সিস্টেম কি ধরনের হয়ে থাকে, তার হলো ফাংশনস কি সেইগুলো জানবো। ঠিক আছে, আর অপারেটিং সিস্টেমের মধ্যে প্রসেসর, ইউজার মোড, কার্নাল, সিস্টেম কল, এই সমস্ত কিছু বিষয়পত্র এইগুলো জানবো, এবং প্রসেস ম্যানেজমেন্ট ইত্যাদি। এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। ঠিক আছে, এখন তো সমস্ত কিছু আমাদের বলার না, আমরা শিখতে থাকবো, বুঝতে থাকবো। এটা হলো আমাদের বেসিক্স অফ অপারেটিং সিস্টেম ফার্স্টটা। আর সেকেন্ডটা আমাদের কি আছে, ডিবিএমএস আছে, কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা এসকিউএল এর ব্যাপারে জানবো, তারপর বিভিন্ন মডেল জানবো, ডেটাবেসের এন্টিটি রিলেশনশিপ মডেল ইত্যাদি। আর এসকিউএল তো যেরকম তোমাদের পাইথন ছিল একটা, সেটা একটা প্রোগ্রাম কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর এআই থেকে এআইটা মেনলি থিওরির উপরেই আছে, এখানে কোনো কোডিং ইত্যাদি কিছু করতে হবে না, থিওরি বেসটা যে হলো কি বেসিক্স গুলো আছে এআই এর ইত্যাদি ইত্যাদি। ওকে, আর আমি এখানে এই বইটা ফলো করছি, পারুল প্রকাশনের এই বইটা। তোমরা চাইলে যে বইয়ের ব্যাপার না, আমি তো আমার মেটেরিয়াল আছে সেখান থেকেই পড়াবো, কিন্তু আমি চ্যাপ্টার্স গুলো এখান থেকে এরকম আলটিমেটলি সিলেবাস আমাদের কমপ্লিট হয়েই যাবে। ঠিক আছে, টোটালে যেটা আছে এখানে তো টপিক ওয়াইজ হবে, কারোর বইতে আগে পিছন করেও লেখা থাকতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু বলবো যাদের বই কেনার বিষয় আছে তারা গুহপালের বই কিনতে পারো, না হলে সন্ময় কুণ্ডুরও কিনতে পারো, নাহলে এই পারুল প্রকাশনের বইটাও কিনতে পারো। ঠিক আছে, গুহপালের বইটাই হলো খুব ইজি। আর আমার তো নোটস ইত্যাদি অ্যাভেলেবেল থাকবে, তবুও সেলফ স্টাডি করার জন্য, বোঝার জন্য এইটা কিনতে পারো। ওকে, ঠিক আছে। তো আমরা আজকে এই ফার্স্ট মানে ইউনিট 1 এর চ্যাপ্টার 1 এইটা করার চেষ্টা করব, কতটা কি হয়। এটা আমাদের ওএস এর পরিচিতি বা অপারেটিং সিস্টেমের পরিচিতি। ঠিক আছে, এবার তোমরা মানে ক্লাস 11 থেকে যখন অ্যাপ্লিকেশন করছিলে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো সেইখানে আমরা বিভিন্ন সফটওয়্যারস এর বিষয়ে জানছিলাম, তাই না? যে এক একটা চ্যাপ্টার ছিল, ছোট ছোট নাম্বার সিস্টেম ছিল, সফটওয়্যার ইত্যাদি ছিল। তার মধ্যে আমরা একটা সফটওয়্যারের কথা জেনেছিলাম যে হয়ে থাকে কি সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার। ওকে, সেটা আমরা কি সিস্টেম সফটওয়্যার, সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, তো এরকমই আমরা যে অপারেটিং সিস্টেম এটা পড়তে যাবো, এই অপারেটিং সিস্টেম জিনিসটাও কি সবার আগে জেনে নিতে হবে, এটাও কি একটা সফটওয়্যার। অপারেটিং সিস্টেম জিনিসটা কি, এটাকে একটা সফটওয়্যার। তো সবার বোঝার ব্যাপার হলো যে সফটওয়্যার ব্যাপারটাই বাকি। ঠিক আছে, সফটওয়্যার ব্যাপারটাই কি, যে মানে ইজি ভাবে বললে, একদম ইজি ভাবে বললে, যে এই যে তোমরা যে আমার যে অ্যাপ্লিকেশনটা খুলেছো টিচমিন্টের, তাই না? এই টিচমিন্ট যে অ্যাপ্লিকেশনটা খুলেছো, এইটাও কি একটা সফটওয়্যার। তোমরা যে হলো রেগুলার লাইফে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কাজ করো, এইগুলোও কি একটা সফটওয়্যার। তুমি সফটওয়্যার সিম্পল ভাবে বলতে গেলে এমন কিছু প্রোগ্রাম বা ইনস্ট্রাকশন বলতে পারি, যেগুলো কম্পিউটারকে দেওয়া হয় এবং সেইটার মধ্যে কম্পিউটার বোঝে যে কিভাবে কি কাজ করতে হবে। ঠিক আছে, কম্পিউটার তো নিজে থেকে কিছু বোঝে না, এটা তো আমরা জানি যে কম্পিউটার কি নিজে থেকে তো কিছু বুঝতে পারে না। কম্পিউটারকে বলতে হয়, সেই অনুযায়ী কম্পিউটার কাজ করে। এবং কম্পিউটার কি বোঝে, কম্পিউটার অনলি মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, যেটা আমাদের কি 0 1 এর দ্বারা ডিফাইন করা হয়ে থাকে। আমরা বাইনারি নাম্বার পড়েছিলাম, সেখানে যখন 0 1 থাকতো, তো কম্পিউটার সেইগুলোতে বোঝে। কিন্তু সব জিনিস যে আমরা কোড লিখে কম্পিউটারকে বোঝাবো, তাহলে সেই জিনিসগুলো করা খুব চাপের হয়ে যাবে। তার জন্য আমরা কি আগে একটা কোড বানিয়ে টানিয়ে ইত্যাদি করে একটা সফটওয়্যার ডেভেলপ করি, এবং সেটা দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি।
ঠিক আছে? যেমন তুমি যদি মিউজিক শুনতে যাও তাহলে মিউজিক প্লেয়ার সফটওয়্যার ব্যবহার করতে পারো, কোনো কিছু লিখতে চাও মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারো, আঁকতে গেলে পেন্ট ব্যবহার করতে পারো, তারপর হলো কোনো ভিডিও চালাতে গেলে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই বিভিন্ন ধরনের কাজকর্ম তুমি সফটওয়্যারের দ্বারা করতে পারো এবং এইগুলোকেই সফটওয়্যার বলে। ঠিক আছে? আর সফটওয়্যারের দুটো ভাগ হয়ে থাকে। কি হয়ে থাকে? একটা হয়ে থাকে সিস্টেম সফটওয়্যার, একটা হয়ে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি কিন্তু ক্লাস 12 সেমিস্টার 4 এর এখনো কিছু পড়া করাচ্ছি না, এইগুলো সব কানেক্টেড একে অপরের সাথে। তার জন্য আমি আগে ব্যাকড্রপটা দিয়ে দিয়েছি, কারণ ডাইরেক্ট অপারেটিং সিস্টেমে চলে যাবে কি আছে না আছে সেটা তখন বোঝা যাবে না। তার জন্য অনেকে জানো, অনেকে কম বেশি জানতে পারো, অনেকে নাও জানতে পারো, তো আমি প্রথম থেকেই বলছি। ঠিক আছে? তো সিস্টেম সফটওয়্যার আমাদের কি? সিস্টেম সফটওয়্যার আমাদের কি বলা হয়ে থাকে? ওএস কে বলা হয়ে থাকে, অপারেটিং সিস্টেমকে। এবং অপারেটিং সিস্টেম কি ইত্যাদি আমরা পরে আসছি। বিভিন্ন ড্রাইভার্সকে সিস্টেম সফটওয়্যার বলা হয়ে থাকে। এটা কি কাজ করে? এটা মেনলি হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? কি হার্ডওয়্যারকে কন্ট্রোল করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে আমরা অ্যাপস বলে থাকি, সেটা আমরা সেটা আমাদের কিসের কাজ করে? সেটা কোনো স্পেসিফিক কাজ করার জন্য, যেরকম মিউজিক প্লেয়ার, মিউজিক চালানোর জন্য। আমাদের যেরকম হয়ে থাকে যে বিভিন্ন গেমস থাকে, এগুলো তো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেরকম সিওডি হতে পারে, আগে আগে পাবজি ছিল, হয়তো এখন বিজিএমআই, কেউ ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন পেজ হতে পারে, রিয়েল ক্রিকেট হতে, বিভিন্ন যে গেমস থাকে, এইগুলো কি? এইগুলো একটা অ্যাপ্লিকেশন, এটা স্পেসিফিক কিছু গেম খেলার জন্য ইত্যাদির জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? তো এই দুটো হলো, একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে? তো আমরা এখানে যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটা হলো আমাদের কি? সিস্টেম সফটওয়্যার, যেটা আমাদের অপারেটিং সিস্টেম এবং ড্রাইভার তোমরা যাদের কাছে হলো কম্পিউটার আছে, দেখবে কোনো একটা স্পেসিফিক ধরো, কথার কথা বলছি, আমার যে ট্যাবলেটটা আছে, ট্যাবলেটটা আমি যখন লিখছি, আমার কম্পিউটারটা আছে, তো সেটার মধ্যে না এটা একসাথে কানেক্টেড হয়ে কাজ করতে গেলে, আমি যে মাইকে কথা বলছি, সেগুলো একত্রিত একটা সিস্টেম বানাতে গেলে, তার ক্ষেত্রে সিস্টেম মানে একটা ব্যবস্থা, যেটা সবাই একত্রিত ভাবে কাজ করে। তার জন্য বিভিন্ন ড্রাইভার্স থাকে। ড্রাইভার্স মানে এইটা একটা সফটওয়্যারেরই পার্ট, যেটা কি করে সঠিকভাবে আমাদের পুরো সিস্টেম মানে পুরো ব্যবস্থাটা, এই যে আমি কথা বলছি তোমাদের কাছে রিয়েল টাইমে পৌঁছে, রিয়েল টাইমে মানে কি? অ্যাট এ টাইম। ঠিক আছে? পৌঁছাচ্ছে। এবং আমি লিখছি, সেইগুলো তোমরা রেসপন্স করতে পারছো, বা তোমাদের ফোনের মধ্যে কেউ ফোনে করছে, ল্যাপটপে করছে, যে এইগুলো রেসপন্স গুলো নিতে থাকে, তার ভেতরে বিভিন্ন ড্রাইভার্স থাকে, এবং সেইগুলো আলটিমেটলি একটা কি অপারেটিং সিস্টেমের দ্বারাই চলছে। কেউ অ্যান্ড্রয়েডে থাকতে পারো, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, কেউ আইফোনে থাকতে পারো, আইওএস, এইগুলো, কেউ এমনি অন্য কোনো উইন্ডোজে থাকতে পারো, ম্যাকে থাকতে পারো। ঠিক আছে? তো এইগুলো হয়ে থাকে। তো ড্রাইভার্সও সেরকমই একটা জিনিস, সফটওয়্যারের মতন, সফটওয়্যারই একটা, সেটা অপারেটিং সিস্টেমের সাথে সাথে থাকে। জাস্ট বলে দিলাম। ঠিক আছে? ওকে? তো এবার আমাদের যেটা মেন বিষয়, সেটা হলো আমাদের কি? অপারেটিং সিস্টেম। ওকে? তার মানে বোঝা গেল যে সফটওয়্যার মানে কোনো একটা কিছু কাজ করার জন্য কম্পিউটারকে ইনস্ট্রাকশন ইত্যাদি দিয়ে যে কোড ইত্যাদি করে যে জিনিসটা বানানো হয়, যাতে আমাদের ইজি ভাবে সংশ্লিষ্ট করতে পারি কাজকর্ম, সেটাকে সফটওয়্যার বলা হয়ে থাকে। ওকে? এবার আমরা জানবো যে অপারেটিং সিস্টেম কি। তার মানে যেই কথাটা প্রথমবার বললাম, সেই কথা দেখো, এই সেমের মধ্যে সে নোট দেওয়া বা যে যার বই থেকে মনে করে লেখা বা মুখস্থ করে লেখা, সেইগুলো তো অন্য ব্যাপার, সেইগুলো তো কোনো বিষয়ই না, সেগুলো তো যে যার মতো করে পড়ে পড়ে করতেই পারবে। কিন্তু থিওরি হলেও কোনো জিনিসকে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কেন? কারণ হলো অ্যাপ্লিকেশন সাবজেক্ট এমন একটা সাবজেক্ট, সাবজেক্টে নাম্বার প্রচুর ওঠে আগে থেকেই, নতুন সিলেবাস হওয়ার জন্য সেটা না, নাম্বার প্রচুর ওঠে। এবং এই সাবজেক্টের মধ্যে তোমাদের মানে বুঝেও মানে ব্যাপারটা বুঝে গেল, তুমি নিজের ভাষাতেও সেই ব্যাপারটা যদি বর্ণনা করতে পারো, তাহলেও তোমাকে নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে? ওরকম একদম যে হার্ড পয়েন্ট টু পয়েন্ট একদম অ্যাকিউরেট নামিয়ে দিতে, তোমার যদি পুরো ব্যাপারটা জিনিসটা ঠিক থাকে, তার বদলেই তুমি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে? এটা হলো টোটাল আমাদের বিষয়বস্তু। ওকে? তাহলে এবার চলে আসি আমাদের অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হলো কি? একটা ইন্টারফেস, কাদের মধ্যে? ইউজার এবং কম্পিউটারের মধ্যে। মানে আমি বা তোমরা যারা ব্যবহার করছো, কারো কিছু কোথাও জিজ্ঞাসা করা থাকলে করতে পারবে। ঠিক আছে? কিছু থাকলে বলতে ইউজার এবং কম্পিউটার, তাদের মধ্যে একটা ইন্টারফেস। ঠিক আছে? একটা মাধ্যম হিসাবে বলতে পারি। মানে
আগেকার টাইমে কি হতো, আগেকার টাইমে যে সমস্ত কিছু কি মেশিন কোডে লেখা হতো, মানে কোনো একটা স্পেসিফিক একটা কাজ করতে গেলে কি করা হতো, একদম পুরো জিরো থেকে পুরো একটা কোড লিখে ইনস্ট্রাকশন বানিয়ে বানিয়ে তারপর কাজ করা হতো। কিন্তু আমি ধর এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, ট্যাবে শিফট হয়ে যাচ্ছি, এইদিকে চলে আসি আরেকটা ট্যাবে শিফট হয়ে যাচ্ছি, আবার এখানে চলে আসি ট্যাবে, মানে একটা ক্লিক করছি, মানে আমরা এখানে কিসে কাজ করছি, জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করছে। এটা তোমরা পড়েছো, আরেকটা হয়ে থাকে সিইউআই কমান্ড ইউজার ইন্টারফেস, ঠিক আছে। তো এইভাবে কাজ করছি, কিন্তু এই কাজটা করছি কার উপর, কাজটা করছিল অপারেটিং সিস্টেমের উপর। তার মানে কি, এমন একটা সফটওয়্যার যেটা আমাদের কি হার্ডওয়্যারের সাথে কানেক্ট করছে। মানে এই যে ধরো আমি মাইকে কথা বলছি, ঠিক আছে, আমি এখানে ধরো এখান থেকে আমার এখানে ব্রাউজারের মধ্যে মাইকটাকে আমি অফ করলাম আবার অন করলাম, ঠিক আছে। তো এইটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের একটা ক্লিক করছি কাজ চলে আসে। তার মানে কি আমরা হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু খুবই ইজি অ্যাক্সেস করতে। তুমি ভাবো না এই এত কমপ্লিকেটেড একটা জিনিসপত্র ভেতরে আছে লাগানো, জাস্ট আমি একটা ক্লিক মারছি, মেরে টাপ করে মাইক খুলে যাচ্ছে, আবার অফ করছি বন্ধ হয়ে যাচ্ছে, রিয়েল টাইমে কথা যাচ্ছে। তো এই জিনিসগুলো এত ইজি হয়ে গেছে, এগুলো কে করছে, আমাদের আমাদের করছে হলো অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তার মানে কি, একটা কমিউনিকেশন মিডিয়াম ইউজার এবং কম্পিউটারের মধ্যে। ইউজার মানে কি ব্যবহারকারী, এবং কম্পিউটার মানে কি যেটা তোমার ডিভাইস, কম্পিউটার বলো না, তুমি যে ফোন ইউজ করছো, সবার মধ্যে একটা করে ওএস বা অপারেটিং সিস্টেম যেটা অপারেট করছে, কার্যকারিতা করছে, সেগুলো বলছি লাগানো। সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য তো সিস্টেম সফটওয়্যার লাগবেই না, প্রয়োজন? অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য সিস্টেম সফটওয়্যার প্রয়োজন না? হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ সিস্টেম সফটওয়্যারই তো হলো আমাদের কি করছে, প্রথমে একদম চালু করছে হার্ডওয়্যার ইত্যাদিকে চালু করছে, তারপরে তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আসে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কোনো স্পেসিফিক এই অ্যাপটা চলছে, যদি তোমার কাছে ওএসই না অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি কি করে একটা অ্যাপ্লিকেশন চালাবে, তাই না। তোমার কাছে অপারেটিং সিস্টেমই অ্যাভেলেবেল, তাহলে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনটা সফটওয়্যারটা আছে, তার জন্যই আমাদের কি অপারেটিং সিস্টেমটা আছে বলে তার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কাজ করতে। এই মাইকে কথা বলছি, এটা কি, এর হলো সিকিউরিটিটা কে রেখেছে, এটা ওএসি রেখেছে, বলে না পারমিশন চাই ইত্যাদি। তো যাই হোক, এইটা হলো ব্যাপার, ঠিক আছে। তার মানে অপারেটিং সিস্টেম আমাদের কি করছে, একটা মাধ্যম হিসেবে কাজ করছে, কাদের কাদের মধ্যে, ইউজারের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারি, ওএস কি একটা ম্যানেজার, হার্ডওয়্যারকে ম্যানেজ করার জন্য আমাদের ব্যবহার করে। যেমন ড্রাইভার্স এর কথাটা প্রথমে বললাম, ড্রাইভার্সও কি, যে পার্টিকুলার এই যে একটা হার্ডওয়্যার ডিভাইস, ওইটা একটা সিস্টেম সফটওয়্যারের মধ্যেই পড়ে। কোনো কোনো কম্পিউটারের মধ্যে ওএস এর সাথে ইনবিল্ট থাকে, ম্যাক্সিমাম আজকের ডেটের কম্পিউটারের মধ্যে ওএস এর মধ্যে ইনবিল্ট করা থাকে বিভিন্ন ড্রাইভার, ঠিক আছে। এবং কোনো কোনো টাইমে বিভিন্ন আপডেট আসতে থাকে উইন্ডোজের তরফ থেকে। আমার উইন্ডোজ আছে, তার জন্য আমি উইন্ডোজের বর্ণনা দিচ্ছি। আপডেট আসতে থাকে যে এই ড্রাইভার ইনস্টল করো, এই করো, সেই করো, ঠিক আছে। তো এইভাবে পুরো ব্যাপারটি চলে। তো এটা একটা ছোট্ট ডায়াগ্রামের দ্বারা বোঝালে ব্যাপারটা এরকম দেখতে লাগছে, যে এখানে বিভিন্ন অ্যাপস থাকে, ঠিক আছে। অ্যাপস এর দ্বারাই তো ইউজাররা কি করে, যে অ্যাপস এর দ্বারাই তো এখানে হলো বিভিন্ন ইনপুট ইত্যাদি দেয়, কাজকর্ম করে। এখানে হলো অপারেটিং সিস্টেম থাকে, এবং এখানে কি থাকে, হার্ডওয়্যার, ঠিক আছে। এখানে কি থাকে, হার্ডওয়্যার। এখান থেকে অপারেটিং সিস্টেম কোন হার্ডওয়্যারটা লাগবে, একটা অ্যাপ যখন অ্যাক্সেস করতে বিভিন্ন ইউজাররা আসছে, এখানে ওএস এর মাধ্যমে যাচ্ছে, সেই হার্ডওয়্যারটা তারা কাজ করার জন্য ব্যবহার করছে, ঠিক আছে। আমি একটা, যদি আমি একটা সিম্পল ভাবে বলি, যে কথার কথা বলছি, এটা সিম্পল ভাবে বলি, ধরো বললাম যে তোমরা পাইথন, পাইথন মানে কি, ওই আমরা যে ইয়েটা শিখেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন যে শিখেছিলাম, পাইথনের টাইমে তো একটা সোর্স কোড লিখলে, ঠিক আছে, লিখলাম যে প্রিন্ট এক্স ওয়াই ভি, ঠিক আছে, এটা লিখলাম। এবার এটা যখন লিখলাম, এটাকে যখন মানে প্রথম কথা তো আইডিএলি তে যারা চালিয়েছো, নর্মাল যদি এই অনলাইন কম্পাইলারে চালো সেক্ষেত্রে সেভ টেপের দরকার পড়ে না, কিন্তু আইডিএলি তে যখন চালিয়েছো তখন কি করতে হতো, এটাকে সেভ করতে হতো, সেভ করে আবার রান করতে হতো, ঠিক আছে। তো সেভ করার পর ওইটা আমাদের কোথায় যেত বলতো, হার্ড ডিস্ক ড্রাইভে যেত, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভে যেত, ঠিক আছে। আমাদের দুই ধরনের মেমোরি হয়, একটা হয়ে থাকে কি প্রাইমারি মেমোরি, একটা হয়ে থাকে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। তো সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে আমাদের হার্ড ডিস্ক ইত্যাদি আছে, প্রাইমারি ক্ষেত্রে র্যাম এইগুলো আছে। তো আমাদের হার্ড ডিস্কে লোড হতো, যখনই আমরা রান ক্লিক করতাম সেটা কি করতো, হার্ড ডিস্ক থেকে বেরিয়ে গিয়ে সেটা আমাদের র্যামের মধ্যে চড়তো, র্যামের মধ্যে চড়তো, ঠিক আছে। তারপর ওটা র্যামের মধ্যে গিয়ে ওটা কি একটা অবজেক্ট ফাইল হয়ে যেত। অবজেক্ট ফাইল মানে এটা কি, মানে ভাবতে পারো যে ওইটাকে
চালু করার জন্য, মানে আউটপুটটাকে ডিসপ্লে করার জন্য যে XYZ, সেটার জন্য কি হতো আমাদের, ওইটা সিপিইউ কি করতো, এক্সিকিউট করতো। ঠিক আছে, এই যে পুরো প্রসেস গুলো হচ্ছে, যে প্রিন্ট মানে এই কোডটাকে যখন সোর্স কোডটাকে লিখলাম, লেখার পর এটা যখন সেভ করলাম, এটা হার্ড ডিস্কে আমাদের, তাই না, আমরা যখন পাইথন ফাইল সেভ করতাম, সেগুলো আমাদের কি, আমাদের লোকালি তো সেভ থাকতো, আমাদের কম্পিউটারের মধ্যেই তো সেভ থাকতো। যদি তোমাদের এটা এই অনলাইন কম্পাইলার দেখতে পাচ্ছ, এখানে একটা বুকমার্ক মতো করা আছে অনলাইন পাইথন কম্পাইলার, এইসবে না চালালে তো সেভ করার দরকার পড়ে না, কিন্তু নর্মালি ধরে সেভ হতো, ফাইলটা থাকতো, থাকার পর আবার তুমি সেভ করে, যখন তুমি সেভ করতে না আইডিয়ালিতে আসতো না যে সেভ করতে হবে, এর উপরে ছোট অ্যাস্ট্রিকের মতো চিহ্ন এসে যেত, স্টারের মতো চিহ্ন এসে যেত, ওইটা হওয়ার পর সেভ হয়ে তারপর তোমার ফাইলটা যেত, তার মানে কি ওটা হার্ড ডিস্কে চড়তো, সেকেন্ডারিতে মেমোরিতে চড়তো, তারপর সেখান থেকে ওটা প্রাইমারি মেমোরিতে তো রান করার টাইমে সিপিইউ সেই কাজগুলোকে এক্সিকিউট করতো, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আমাদের প্রসেসর, আমরা ব্রেন বলতে পারি ওই টাইপের, ঠিক আছে, এক্সিকিউট করতো। তো এই সমস্ত কিছু আমাদের কিসের মধ্যে হয়, অপারেটিং সিস্টেমের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। আর হার্ডওয়্যারস এর মধ্যে তো জানো বিভিন্ন মেমোরি ইউনিট থাকে, বিভিন্ন মেমোরি ইউনিট থাকে, তোমরা ক্যাশ মেমোরির নাম শুনেছো, সিপিইউ আর র‍্যাম এর মধ্যখানে থাকে ফাস্ট করার জন্য প্রসেসটাকে। তারপর বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস থাকে, এই যে আমি যে কথা বলছি, আমি মাইকে কথা বলছি, তোমাদের কাছে সবাই আউটপুট ডিভাইস স্পিকারের দ্বারা আসছে, ওকে, যেটা অপারেটিং সিস্টেম না থাকলে তোমার হতোই না, ঠিক আছে। আরেকটা কি থাকে আমাদের, যেটা মেন কথা বললাম, সিপিইউ মানে প্রসেসর যেটাকে বলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রসেসর লাগানো হয়ে থাকে ফোনের ক্ষেত্রে, বলেন এই প্রসেসর এই আছে, এই সিরিজের প্রসেসর, সার্জা সিরিজের প্রসেসর, এতগুলো কোর্সের প্রসেসর, বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো এইগুলো আমাদের কি হার্ডওয়্যারস এর মধ্যে পড়ে, এবং অপারেটিং সিস্টেম কি করে, এইগুলো ব্যবহার করতে, ঠিকঠাক করে কাজকর্ম চালাতে, আমাদের যাতে কোনো এরর না আসে যখন সিস্টেমটা চলতে, সঠিকভাবে কোনো কোড লেখা ছাড়া, এইগুলো বারবার কি বলছি, এগুলো আগেকার টাইমে কোড লিখে 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 আমাদেরকে কি অ্যাক্সেস করতে হতো, কিন্তু এখন সমস্ত জিনিস অপারেটিং সিস্টেম খুব ভালোভাবে করে নিচ্ছে, এর ফলে আমাদের কি একটা জাস্ট ক্লিক করছি, আমরা ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি কি একটা হার্ডওয়্যারকে অ্যাক্সেস করার জন্য ডাইরেক্ট পৌঁছে যাচ্ছি, ঠিক আছে, এটাই হলো ব্যাপার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি সবাইকে অপারেটিং সিস্টেমের ব্যাপারটা। দেখো সংজ্ঞা ইত্যাদি 500টা বই আছে, 10,000 ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে পেয়ে যাবে, কিন্তু বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই বলছে অপারেটিং সিস্টেম একটা বিশেষ সিস্টেম সফটওয়্যার যা ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে একটা মধ্যস্থকারী বা মিডিয়েটর হিসাবে কাজ করে, ঠিক আছে, এইটাই হলো ব্যাপার। ওকে, তো এর প্রধান কাজ হলো কি, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের রিসোর্স পরিচালনা করা, প্রোগ্রাম চালনা করা, ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে, যেগুলো আমি বললাম, সিস্টেমের কার্যক্ষমতা ও নিরাপত্তা, সিকিউরিটি, এই সমস্ত কিছু বেটার করা। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। এবং অপারেটিং সিস্টেমের উদাহরণ কি আমাদের হতে পারে, তোমরা যেটার মধ্যে ব্যবহার করছো, কারোর অ্যান্ড্রয়েড হতে পারে, উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ঠিক আছে। আমাদের যেই অ্যাপেলের আছে না, ম্যাক বলি, ম্যাকেনটোশ, ঠিক আছে, ওটার পুরো নাম হলো ম্যাকেনটোশ, ঠিক আছে, যেটা ম্যাক ওএস বলা হয়ে থাকে, এইগুলো থাকে, ঠিক আছে। ওএস আমাদের কি ইন্টারফেসটাকে থাকে, বললাম যেটা ইন্টারফেস হিসেবে কাজ করে, এবং রিসোর্স ম্যানেজার, রিসোর্স মানে আমাদের যে জিনিসপত্রগুলো আছে, সাধনগুলো আছে, সেইগুলোকে আমাদের কি ম্যানেজ করতে সাহায্য করে, ঠিক আছে। আমাদের মেন কম্পোনেন্টস থাকে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইউজার, যারা পিপল ওয়্যার বলা হয় থাকে, মানে এগুলো আমাদের কম্পিউটারের নিরিখে বলা হচ্ছে, ঠিক আছে, তিনটে। এগুলো সব আমি আলোচনা করে, এগুলো তোমরা সব নোটস গুলো পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, সবকিছুই আমি আরো ভালো করে, এগুলো জাস্ট আমি এখন পড়ানোর জন্য নিচ্ছি, আরো বেটার করে এগুলো আমাদের দেওয়া হবে, ওকে, ঠিক আছে। এইটা হলো আমাদের কি অপারেটিং সিস্টেমের হলো প্রথম যে পার্টটা, সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। আর আমি হলো বলছি যে আমি যেই বইটা ফলো করছি, পারুল প্রকাশনের বইটা, ওই অনুযায়ী আমাদের ইউনিটস গুলো আমরা ডিভাইড করেছি। তো মোট কথা, আমাদের তো সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তো কে কি বই ফলো করছো বা কি করছো, এইসব নিয়ে কোনো প্রকারের আমাদের চিন্তা করার বিষয় নেই। আমি এইটুখানি বললাম, কোনো বই কোনো ম্যাটারই করে না, খালি আমাদের যেই মেটেরিয়াল গুলো আছে বা যেই আমাদের সিলেবাসের কম্পোনেন্টস আছে, সেইগুলোই আমরা করে নিতে বা মানে করে নেবো, ঠিক আছে। তারপর আমাদের কি আছে, যে ওএস মানে কি কাজগুলো করে, মানে মানে অবজেক্টিভ বা মূল উদ্দেশ্যগুলো আমাদের কি কি থাকে ওএস এ। ওএস আমাদের কি রিসোর্স ম্যানেজমেন্ট হিসাবে কাজ করে, আমাদের কি করে সিপিইউ, মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এইগুলোকে আমাদের কি ঠিকঠাক ভাবে হলো কার্যকরিতার সাথে মানে কার্যকর ভাবে চালাতে পারে। মানে ধর মানে বলতে পারি যে, আমি ধরো বলছি যে ইংরেজিতে বললাম যে ভিডিওটাকে ওপেন করো, ওপেন ভিডিও, ঠিক আছে, কিন্তু কম্পিউটার তো ডাইরেক্ট এরকম ভাবে বোঝে না যে ওপেন ভিডিও, বা এরকম ভাবে বুঝবে তো না, সে আলটিমেটলি কিসে সমস্ত কিছু প্রসেস করে,
ওই দুটো বাইনারি নাম্বারে প্রসেস করে, হাই লো 0 1 এইভাবে প্রসেস করে। কিন্তু এই কথাগুলোকে বোঝানোর জন্য আমাদেরকে ওএস ব্যবহার, আমি ক্লিক করছি ডাইরেক্ট বুঝে যাচ্ছে। এই ব্যাপারটাকে আমাদের কি বলা হয়ে থাকে, রিসোর্স ম্যানেজমেন্ট করা বলা হয়ে থাকে। আর প্রসেস ম্যানেজমেন্ট মানে, প্রসেস মানে কি কম্পিউটারের মধ্যে কি কাজ হওয়া। এই যে আমি যে একটা কথা বলছি না, এটা একটা প্রসেস। আমি এটা ট্যাবে শিফট করছি না, ইজি ভাষায় বলা হচ্ছে, এটা একটা প্রসেস। এখানে চলে গেলাম, এটা একটা প্রসেসে কাজ করে যাওয়া। যে কাজগুলো হচ্ছে, এটা মিউজিক চালাচ্ছে, এটা একটা প্রসেস। ঠিক আছে, কোনো প্রোগ্রাম চালাই, ক্রোম খুলে বসে আছি, ওয়ার্ড খুলে বসে আছি, ক্যালকুলেটর আসছে, এখন মাইক্রোসফট এজ, দুটো ব্রাউজার খোলা আমার, একটা এজ খোলা আছে, একটা ক্রোম খোলা আছে, তাই না? ঠিক আছে, এইভাবে যে ম্যানেজ গুলো এইগুলো করছে, যে প্রসেস গুলো ঠিকঠাক ভাবে ব্যবহার করছে, মানে কাজগুলো যে হয়ে যাচ্ছে একদম নির্দ্বিধায় হয়ে যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, যেরকম তোমরা ধরো আমাকে প্রশ্ন করলে, বিভিন্ন প্রশ্ন, সেগুলো আমি আগে একটা উত্তর দিলাম, তারপরে আরেকটা উত্তর দিলাম, এইটা হলো একবার আলোচনা হয়ে যায়, মানে এটা তো বলেই দিলাম, আচ্ছা আচ্ছা স্যার আপনি ওই টাইমে ওইটা বলেছিলেন না, কেউ একটা বুঝে গেল। মানে এইগুলো কাজগুলো, মানে যতটা পারছি ইজি ভাবে ব্যাপারটাকে রাখার চেষ্টা করছি। এই কাজগুলো আমাদের কি করে চলেছে কম্পিউটার। ঠিক আছে, প্রসেস মানে কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন প্রোগ্রাম হয়, সবই তো প্রোগ্রাম। এই যে আমার কাছে যে ইনপুটটা যে যাচ্ছে, মানে আউটপুটটা আমি যে দিচ্ছি, ইনপুটটা দিচ্ছি, তোমাদের কাছে আউটপুট হিসেবে যাচ্ছে, এই সমস্ত কিছুই আমাদের কি প্রোগ্রাম। এগুলো সমস্ত কিছুই আমাদের প্রোগ্রাম হিসেবে কাজ করে। মেমোরি ম্যানেজমেন্ট, যেটা তোমাদের বললাম, প্রথমে কি একটা ফাইল থাকে, সেটা আমাদের কি থাকে, প্রথমে ওটা আমাদের সেভ হয়। সেভ হয় কোথায় চড়ে, হার্ড ডিস্কে চড়ে। হার্ড ডিস্ক থেকে মানে আমাদের হলো সেকেন্ডারি মেমোরিতে থাকে। সেকেন্ডারি মেমোরি থেকে সেটা আমাদের জাম্প করে, যখনই ওটা চলে, সেটা আমাদের কিসে চলে যায়, আমাদের প্রাইমারি মেমোরিতে চলে যায়, র্যামে চলে যায়। র্যামে গিয়ে সমস্ত কিছু এক্সিকিউট হয়। কিন্তু আমাদের র্যামে গিয়ে বলে না যে এটা স্যার এই গেমটা স্লো হয়ে আছে, স্যার এইখানে এটা খুলছে না, এই অ্যাপটা একটুখানি ক্র্যাশ মনে হচ্ছে, এটা কি আমাদের ডিভাইসের র্যামের প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। ঠিক আছে, কেন ওই আমরা সেই ডেটা স্ট্রাকচার পড়েছিলাম, মনে আছে ডেটা স্ট্রাকচার পড়েছিলাম সেমিস্টার 2 এর মধ্যে। তো ডেটা স্ট্রাকচারে কি থাকতো, কিউ থাকতো, থাকতো না, প্রায়োরিটি কিউ, এই কিউ ইত্যাদি, এরকম করে কিউ থাকতো। অ্যারের মতনই, অ্যারে ব্যবহার করে সেটা করা যেত, যে কোন কাজটা আগে ঘটাবো সেটা হলো কি করে নিত, আমাদের কম্পিউটার বুঝে যেত। তো সেইভাবে ওই সমস্ত জিনিসপত্র আমাদের কি মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। অনেকে ভার্চুয়াল র্যামের কথা শুনেছে, এই সমস্ত কিছু আমাদের কি হয়ে থাকে, মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো টোটাল ব্যাপার। তারপর আমাদের কি ফাইল এবং ডিভাইস ম্যানেজমেন্ট। ফাইল মানে আমাদের কি ডাইরেক্টরি। ডাইরেক্টরি মানে তোমরা যখন লিনাক্স পড়েছিলে, লিনাক্সের মধ্যে কি মানে এই দেখো, এই তো একটা পুরো একদম আমাদের সিস্টেমটা আছে, কিন্তু দেখো অনেক মেটা ডেটা থাকে। মেটা ডেটা মানে কি একদম গোড়া, মেটা কথাটার মানে কি একদম গোড়ার মধ্যে। দেখবে তোমরা এইচটিএমএল যখন, আমি পাচ্ছি যতটা পাচ্ছি রিলেটেবল করানো যায় ব্যাপারগুলো। কেন বলতো, এগুলো তো সব থিওরি মানে কি, এগুলো ভেতরে কাজ, যেমন প্রোগ্রামিং কি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার প্রিন্ট মারলেন, এই লুপ চালালেন, এইগুলো ঠিক আছে, কিন্তু এইগুলোতে একদম ইন্টারনালি কাজকর্ম হচ্ছে। তো এগুলো যে ওপর থেকে ব্যাপারগুলো থাকে, যেরকম কথার কথা বলছি যে এইচটিএমএল যখন তোমরা করেছিলে, এইচটিএমএল যখন ভিজুয়াল স্টুডিওতে ওপেন করবে বা অন্য কোনো, কথার কথা বলছি, কেউ করেছে বা না করেছে সেটা ব্যাপার না, ভুলেও যেতে পারে, সেটা কোনো ইস্যু না, জাস্ট শোনো ব্যাপারগুলো। তখন এইচটিএমএল তোমরা তো ওপরে কিছু থাকতো না, যে হেড থাকতো, এই থাকতো ইত্যাদি, এগুলো কি একটা স্ট্রাকচার। এইচটিএমএল একটা যখন কোডটা লেখা হচ্ছে, এটা একটা স্ট্রাকচার। সেরকমই যখন দেখবে তোমরা ভিজুয়াল স্টুডিও কোডে বা পরবর্তীকালে কি কম্পিউটার নিয়ে পড়লে, অনেক মেটা ডেটা বলে থাকে, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যেও থাকে, যে কোথায় কি ফাইলটা আছে, এই ফাইলটা কোথায় আছে, এইখানে এই ফাইলটা, এই অপারেটিং, এইখানে অপারেটিং সিস্টেমটাকে তো লোড করতে হতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফাইল, মানে কি ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন, এই ড্রাইভারটা এইভাবে কাজ করতে কি না, এখানে কি আছে, এই সমস্ত কিছু, এই সমস্ত জিনিসপত্র আমাদের কি ম্যানেজ করতে আমাদের সাহায্য হবে, বলছে না, ফাইল তৈরি করা, মুছে ফেলা, সেগুলোকে সংরক্ষণ করা, এইগুলো ক্ষেত্রে কাজ করে। আর সিকিউরিটি আর ইউজার ম্যানেজমেন্ট কি, এই যে যখন আমরা লগ ইন করি, তখন আমাদের কি হয়ে থাকে, নর্মাল ধরো তোমার নিজের পার্সোনাল একটা কম্পিউটার আছে, সেটা বা ল্যাপটপ আছে, সেটা অসুবিধা নেই, বা কেউ থাকলে কোড দিয়েও রাখতে পারো, তোমাদের ফোনের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখে, প্যাটার্ন দিয়ে রাখে, তাই না? তো সেই জিনিসটাই, যেটা অথেন্টিকেশনের মতো কাজ করে, যে কেউ অ্যাক্সেস না করতে পারে। এবং আমাদের কি হয়ে থাকে, যে যখন নর্মাল ইউজাররাও যখন কাজ করবে, যখন আমরা কি করছি, একদম মাইকের মধ্যে ডাইরেক্ট মাইক আইকনের মধ্যে ক্লিক করছি, জাস্ট মাইকটা আমাদের ওপেন হচ্ছে, অফ হচ্ছে। তো ওএস এইটাও মাথার মধ্যে রাখে, যে সে কতটুকুনি পাওয়ার পাবে, যে এটা ক্লিক করলে এরকম করে একদম যে ছেড়ছাড় না করে দেওয়া হলো, যে এমন ক্লিক করলে ক্র্যাশ করে গেল ফাইলটাই, এইসব এইভাবেই বানানো হয়ে থাকে। যেমন অ্যাপ ডেভেলপমেন্ট করা, এইভাবেই সমস্ত কিছু ভাবে বানানো হয়ে থাকে, যে ততটুকুনি তার অধিকার থাকে, যে জাস্ট ক্লিক করলো, অন করলে, বা কেউ যদি থাকে না থাকে না, যে পারমিশন অ্যালাউ করতে চায়, করবে না, তখন অফ করে দিলে তাহলে কখনো তোমার
মাইক তুমি অন করলেও করতে পারো, যদি তোমাকে অন করতে আবার তোমাকে পারমিশনটাকে অ্যালাউ করতে, তখন অ্যাপ ট্যাপ ডাউনলোড করো বিভিন্ন, তখন চাই না। তো এইগুলো, এই সিকিউরিটি ম্যানেজমেন্ট গুলো, এই সমস্ত কিছু আমাদের কি ওয়েস কাজ করে থাকে। বোঝা গেল? তাহলে এই পয়েন্টস গুলো জাস্ট মনে রাখলে, তুমি এরকম হালকা ভাষাতেও লিখে দিলে না, তোমার এমনি তোমার নাম্বার উঠে যাবে, সেই নিয়ে কোনো চাপ নেওয়ার বিষয় নেই। ওকে, তো এইগুলো আমাদের ওয়েস করে থাকে, ঠিক আছে। এইটা তো গেলে এমনি উদ্দেশ্য। আরেকটা আমাদের কি হয়ে থাকে অপারেটিং সিস্টেমের, যেটা হলো ফাংশন বা কার্যাবলী, ওইটাই বলতে পারো। এদিকে আছে, আমি দেখে নিই একবার। না, এখানে নেই, আমি যেটা মুখে বলছি যে অপারেটিং সিস্টেমের ফাংশন বা কার্যাবলী এইভাবে বলতে পারো যে দুই ধরনের ভিউ পয়েন্ট থাকে, মানে ফাংশন যেগুলো বললাম এইগুলোরই দুই ধরনের ভিউ পয়েন্ট থাকে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। ফাংশন অফ ওএস, ঠিক আছে, ওএস এর কার্যাবলী, ঠিক আছে। দুটো ধরনের ভিউ পয়েন্ট থাকে। একটা কি থাকে ইউজার ভিউ পয়েন্ট থেকে, আমি জাস্ট আগেরটা যেটা বললাম সেটা একটা ওভারঅল বললাম, এইটাই মেন। তোমরা যে কোনো কোর্স করবে বা পরবর্তীতে পড়ো বা এমনি জানতে চাও, জিস্ট বলতে গেলে এইটাই, এই কাজগুলি অপারেটিং সিস্টেম করে দেয়। কিন্তু আরেকটু ডিটেলে বলতে গেলে দুই ধরনের হয়ে থাকে, একটা ইউজারের রেসপেক্টে, আরেকটা হয়ে থাকে কি সিস্টেমের রেসপেক্টে। সিস্টেম মানে যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, যে আমাদের পুরো সফটওয়্যার হার্ডওয়্যার মিলে যে চলছে। ইউজারের রেসপেক্টে কি এক নম্বর থাকে কি ইউজার ইন্টারফেস। এটা কি কাজ করে, এই যে আমি যেরকম করে অনায়াসে সুন্দর একটা হোয়াইট বোর্ডের উপর লিখে দিতে পারলাম, ঠিক আছে, আমি ক্লিক করছি খুলে যাচ্ছে। ওকে, তো এটা কি জিইউআই বেসড, মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে ক্লিক করছি কাজ হচ্ছে। অনেকটা কমান্ড লাইন ইন্টারফেসও থাকে, বা সিইউআই যেটাকে বলা থাকে কমন ইউজার ইন্টারফেস, তাই না? এই ধরনের বিভিন্ন যে আমরা ভাবে যে আমরা সিস্টেমটাকে চালাতে পারি, যেটা ইন্টারফেস হিসেবে কাজ করে, এইটা। 2 নম্বর, বিভিন্ন প্রোগ্রামকে এক্সিকিউট করা। দেখো এইগুলো কিন্তু আমি সব আলোচনা করে এসেছি, জাস্ট আমাদের এটা একটা ভাগ মতো আছে বইয়ের মধ্যে, তার জন্য আমি তোমাদের বলছি। মানে পুরো ব্যাপারটা, পুরো যে এটা ইউজার বলি বা এর ক্ষেত্রে পুরো ব্যাপারটা কি এর মধ্যে, এর আশেপাশেই ঘোরাফেরা করছে। পুরো ব্যাপারটার জিস্টই হলো এইটা। 2 নম্বর, বিভিন্ন প্রোগ্রামকে এক্সিকিউট করা, বিভিন্ন প্রোগ্রামকে বিভিন্ন প্রোগ্রামকে এক্সিকিউট করা। প্রোগ্রাম মানে বললাম প্রোগ্রাম প্রসেস, এই ব্যাপারগুলো সব একই। এই যে ব্রাউজার খুলে বসে আছি, আমি মিউজিক প্লেয়ার চালাচ্ছি। 3 নম্বর, ফাইল ম্যানেজমেন্ট। এটা তো বললামই, ফাইল ম্যানেজমেন্ট করা, যে অপারেটিং সিস্টেমের মধ্যে কি ছোট ছোট ডাইরেক্টরি থাকে, ছোট ছোট ফাইল থাকে, সেগুলো কি বিভিন্ন ধরনের অ্যাক্সেস, বিভিন্ন ধরনের ডেটাকে এরা হোল্ড করে থাকছে। এরা ফাইল টপ করে, তুমি এরকম, আমি ধরো সি ড্রাইভে গিয়ে একটা ফাইল উড়িয়ে দিলাম, তারপর বা আমি হলো পাওয়ার শেল ওপেন করে, শেল জিনিসটা কি সেগুলো আমরা পরে শিখবো, শেল কি কার্নেল কি এগুলো নেক্সট চ্যাপ্টারে শিখবো। তো ওপেন করে একটা ভুলভাল কমান্ড মারলাম, ঠাক করে উড়িয়ে দিলাম, দেখবে আমার কাজই করছে না, এই যে আওয়াজ পৌঁছাচ্ছে না তোমাদের কাছে। ছোট্ট একটা ড্রাইভার উড়িয়ে দিলাম, মাইক আর অনই হচ্ছে না, কানেক্টই হচ্ছে না আমার। ব্লুটুথ ধরো আমি ওয়্যারলেস মাইক ইউজ করছি, আমার কানেক্টই হচ্ছে না। এইগুলোকে বলে মেটা ডেটা, ঠিক আছে, এইগুলোকে বলে ফাইল। আর আইও অপারেশন, মানে কি ইনপুট আউটপুট অপারেশন। আমি কথা বলছি, তোমাদের কাছে স্পিকার, তোমরা মাইক অফ করে যখন কথা বলে মাইক অন করবে, তোমাদের কাছ থেকে কথা আমার কাছে চলে আসবে। আর কমিউনিকেশন করো, এই কমিউনিকেশন এটা একই একই ফেজে পড়ে। এই যে ইমেল করা, ওয়েব ব্রাউজিং, এগুলো প্রসেসের মধ্যেই পড়ে যাচ্ছে বা প্রোগ্রাম এক্সিকিউশনের মধ্যে পড়ে যাচ্ছে। সিস্টেম পারফরমেন্স, যে সিস্টেম যে ক্র্যাশ না করে যাওয়া। এই বললাম না, কাউকে যদি আমি এই অ্যাক্সেসের জন্য দিয়ে দিলাম, এই যে একটা ক্লিক করছি মাইক ওপেন হয়ে আছে, এমনই কিছু হয়ে গেল, সে ভুলভাল করে সিস্টেমটা পুরো ক্র্যাশ করে গেল। তো সেই ব্যাপারে আমাদের কি অপারেটিং সিস্টেম নজরে রাখে, যে না এইগুলো এরকম এতটা লোড হবে না, বিভিন্ন লোডটাকে কি ডিস্ট্রিবিউট করে যাওয়া, যে এতগুলো ট্যাপ খুলে দিচ্ছি, আস্তে আস্তে সিস্টেম কাজ করবে, কিন্তু যদি ক্র্যাশ না হয়ে যায়, সিস্টেম হ্যাং না হয়ে যায়, এই সমস্ত কিছু আমাদের কি ইউজারের রেসপেক্টে দেখা। আর সিস্টেমের ভিউ পয়েন্ট থেকে দেখতে গেলে, সিস্টেমের ভিউ পয়েন্ট থেকে এই ব্যাপারগুলোই কিন্তু ভালো করে বুঝতে হবে, কারণ কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসাও করতে পারো, ঠিক আছে। আর সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে, যেটা আমি বললাম প্রসেস ম্যানেজমেন্ট প্রতিনিয়ত কম্পিউটারের মধ্যে এক একটা প্রসেস ঘটে যাচ্ছে। প্রসেস মানে কি, এই যে আমি যে একটা ট্যাব ওপেন করছি, ক্লোজ করছি, কম্পিউটারের মধ্যে বিভিন্ন কাজ করছি, আবার মিনিমাইজ করছি, ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে তো তোমাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, তোমাদের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু আমি এখানে সাথে সাথে অন্য একটা ব্রাউজার ওপেন করে হোয়াইট বোর্ডের মধ্যে দেখাতে যাচ্ছি। তারপর
মেমোরি ম্যানেজমেন্ট এই পার্টটা তো বলেই দিলাম, এটা বুঝতেই পারছো যে মেমোরি যে একটা হলো ফাইল লোড করা হচ্ছে মেন মেমোরিতে, সেখান থেকে হাঁটিয়ে নিয়ে গিয়ে সিপিইউ সেটাকে লোড করে এক্সিকিউট করছে, কিছু ভুল হলে আটকাচ্ছে। স্টোরেজ ম্যানেজমেন্ট এইটাও বললাম যে কতটা কি পরিমাণ আমাদের কাছে, মানে দেখো না তোমাদের ফোনের মধ্যে কি থাকে যে যখন ভরে যায় তখন হলো কি থাকে যে ওই দেখবে অনেক সময় পপ আপও চলে আসে, আমার কম্পিউটার ক্ষেত্রেও হয়, ধর একটু বেশি হয়ে গেল ফাইল, বিভিন্ন নোটস ইত্যাদি থাকে, সেটা পপ আপ মধ্যে চলে আসে যে হলো স্টোরেজ হলো আউট হয়ে যাচ্ছে, সেটা দেখো ঠিকঠাক করে ফাইলগুলো সেভ হচ্ছে, এইগুলো যাতে ডিলিট না করে দেওয়া, অনেক ফুল হয়ে গেলে হতেই তো পারতো যে ক্র্যাশ করে যেত। আমাদের এই পার্ট থেকে খুব মানে খুব স্মুথ চলছে, এই চলছে। তখন তুমি একটা ওয়েবসাইটও বানাবে না, এখন এআই ফিআই এসে গেছে, একটা ওয়েবসাইট যদি তুমি আজ থেকে 3 বছর 4 বছর আগে স্ক্র্যাচ থেকে বানাতে না, তোমার একদম পাগলা হয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল। এখন তো অনেক কিছু ইজি হয়ে গেছে, একটা ওয়েবসাইট বানানো একদম মাথা হ্যাং করে দেবে। ওয়েবসাইট গুলো আমরা বলে চলছে না, এই হচ্ছে না, কিন্তু তার পেছনে এত মেহনত থাকে, জাস্ট কোড লিখতে লিখতে, মানে ফুল স্ট্যাক ওয়েবসাইটের কথা বলছি, আমাদের ডেটাবেসও আছে, আমাদের ফ্রন্ট এন্ডও আছে, ব্যাক এন্ডও আছে, পুরো একটা ফুল স্ট্যাক একটা ওয়েবসাইটের কথা বলছি। বহু যা যদি কেউ বানিয়ে টানিয়ে থাকো তাদের অভিজ্ঞতা থাকতে পারে, ঠিক আছে। আর এইটাও ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট, এটা সিকিউরিটি, এটাও বললাম যে অথেন্টিকেশন রাখা আছে, যে কেউ হলো উটপাট করে সিস্টেমের মধ্যে অ্যাক্সেস না করতে পারা, যেগুলো বায়োমেট্রিক থাকে তোমাদের ফোনের মধ্যে এইগুলো। এবং নেটওয়ার্কিং মানে তো জানো ক্লাস 11 সেমিস্টার 2 তে পড়েছো যে যখন অনেকগুলো ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড আছে সেটাকে নেটওয়ার্কিং বলে। আমার ক্ষেত্রে আমার মাইক, আমার যে ট্যাবলেট, কম্পিউটার, এইগুলো আমার ওয়াইফাই একসাথে কানেক্টেড আছে, এদের মধ্যে কি একটা সিস্টেমের মধ্যে এর আবদ্ধ নেটওয়ার্ক। এটা কে করছে? ওএস না থাকলে থরি হতো, কিচ্ছু হতো না, ঠিক আছে, অ্যাক্সেসই করতে পারতাম না। রিসোর্স অ্যালোকেশন মানে ওই যে ওই ব্যাপারটা যেটা আমি বললাম যে মানে কখন হলো সিপিইউ, ধরো সিপিইউ এখন এই কাজটা করছে, কি করলো, র্যাম থেকে তুলে এনে সিপিইউর মধ্যে কাজটা চললো, আবার সিপিইউ দেখলো, এরপরে শিখবো আমরা আস্তে আস্তে শিখবো, সবই তো একসাথে বলে দেওয়া যায় না, ছোট করে আস্তে আস্তে সব জানবো। তো কি হলো যে এখন এই কাজটা করতে হবে, তার জন্য সিপিইউ, আমাদের মনে হচ্ছে কি আমরা কন্টিনিউয়াস সাইমালটেনিয়াসলি সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সিপিইউ কন্টিনিউয়াস কি করছে, টাইম স্লাইসিং করে 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 প্রত্যেকটা কাজ করতে থাকছে। তো এই ব্যাপারগুলো হচ্ছে। আরেকটা আমাদের কি হয়ে থাকে কি, অ্যাকাউন্টিং বা জব অ্যাকাউন্টিং, যারা কমার্সের আছে বলছে স্যার অ্যাকাউন্টিং এখানে কি, স্যার অ্যাকাউন্টিং হলে এই কথা বলা হচ্ছে যে ওই যখন দেখবে অনেক সময় ফোন ইত্যাদির মধ্যে সেটিংসে গেলে কোনটা যেন কোন পার্টটা এনে সেটিংসে দেখা না, তুমি কতটা অ্যাপ কতক্ষণের জন্য ইউজ করেছো, চলে আসে না যে এতটা ব্যাটারি খেয়ে নিয়েছে। এইগুলো দেখবে যতটা পারছি রিলেটেবল করার চেষ্টা করছি, কারণ এই চ্যাপ্টারটা হলো অনেকটাই থিওরি আছে, ঠিক আছে, বেশি ইজি ভাবে বলাও সম্ভব না, ঠিক আছে, যতটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। দেখবে এরকম করে দেখা যে কতটা হলো তোমার ব্যাটারি খেয়ে নিয়েছে, তুমি এই অ্যাপটা 5 ঘন্টা 7 ঘন্টা ব্যবহার করেছো, ঠিক আছে, পুরো উইকে এতটা, এই যে এইটা যে কোন ইউজার কতটা পরিমাণ কোন ডিভাইস বা রিসোর্স ব্যবহার করছে বা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছে, এইগুলোকে আমাদের কি বলা হয় থাকে, জব অ্যাকাউন্টিং বলা হয় থাকে। এইটা হলো ওএস এর কাজ, ওএস না থাকলে কখনো এই কাজগুলো করতে পারতো না, ঠিক আছে। জব অ্যাকাউন্টিংও এর মধ্যে একটা পার্ট পড়ে, ওকে। তারপর থাকে কি আমাদের এরার ডিটেকশন কেন, মানে আমরা কি ভাবি, আমরা ভাবি ও ভাই স্মুথ কাজ চলছে, হ্যাঁ ঠিক আছে, এরকম হয় না আদতে। সিস্টেম ক্র্যাশ হতে 0.1 সেকেন্ড সময় লাগে, 0.1 সেকেন্ড। কেউ যদি পরবর্তীকালে যদি কেউ আর এ কাজ করো, পাইথন আর এসকিউএল একসাথে মিলিয়ে কাজ করো, ডেটা অ্যানালিটিক্স এর লাইনে কেউ যাও, কেন এগুলো সব আমরা অভিজ্ঞতা তাই বলছি। তো সেইখানে একটুখানি লোড পড়ে যাবে, পুরো একটা তোমার হলো জিনিস উড়ে যেতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তুমি বলে আমি কি উড়িয়েছি, তুমি ওড়াওনি, কিন্তু সেই অনুযায়ী মানে হাই পারফরমেন্স সাইটস গুলো যেগুলো থাকে, তোমরা পড়েছিলে না টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি একটা পড়েছিলে, এখন তো উড়ে গেছে সিলেবাস থেকে। সেই কমপ্লেক্সিটির বিভিন্ন ধরনের, বিগ থেটা, বিগ ওমেগা এরকম ভাবে থাকতো, যে একটা ওয়েবসাইট বা একটা সিস্টেম কিভাবে কাজ করছে, কত এফিশিয়েন্টলি কাজ করছে, যে ক্র্যাশ যাতে না করে। একসাথে এখন অনেক সময় অনেকগুলো যখন রেজাল্ট বেরোয় ইত্যাদি বেরোয়, যে বলে না যে সিস্টেম ক্র্যাশ করে গেছে, এখন ওয়েবসাইট কাজ করছেন কেন, অতগুলো চাপ একসাথে এসে পড়ছে, তো কার্যকারিতা সেইভাবে আছে। তো এইগুলো তো অন্য টপিক, এগুলো সেমিস্টার 1-এ সেই ছিল আগেকার টাইমে। তো সেই অনুযায়ী আমাদের প্রোগ্রাম লিখতে হতো, এগুলো আমি পাইথনের টাইমেও আলোচনা করেছিলাম, যে প্রোগ্রাম খালি লিখলে হয় না, প্রোগ্রামেরও একটা ব্যাপার থাকে। তোমরা যে পরবর্তীকালে যদি কেউ কম্পিউটার নিয়ে যাও, তুমি ধরো একটা ইন্টারভিউতে গেছো, সেখানে ধরো একটা কোড লিখতে বললো, তুমি 4 লাইনে কোডটা লিখে দিলে, ঠিক আছে, তো 4 লাইনে লিখলেও সেটা হবে না, কোডটা আউটপুটও ঠিক আছে, কিন্তু সময় সীমাটাকে তার ম্যাচ করতে হবে। কেউ যদি এইসব লাইন, অনেকে সায়েন্সেরও আছে, কেউ যদি এইসব লাইন নিয়ে এগোতে যাও, নিশ্চয়ই জানো আমি কি বলছি।
সময়সীমাটাকে ম্যাচ করতে হবে, যে এত সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো সেইটা কি এফিশিয়েন্ট প্রোগ্রাম লেখা। তো এই সমস্ত কিছু কাজকর্ম আমাদের হয়ে থাকে এবং আমাদের একটা পপ আপ চলে আসে যে এইটাতে প্রবলেম আছে বা এই ফাইলটা তুমি ডিলিট করে দিয়েছো। হতে পারে খুব প্রসেসের দরুন হয় না অনেক সময় যে পপ আপ চলে আসলো যে এই ফাইলটা এক্সিস্টই করছে না, এত ফাস্ট মোবাইল। তখন কি করলো, সিস্টেমকে কোল্যাপস হতে দিল না, তখন কি এরার ডিটেক্ট করে আমাদের ছেড়ে দিল। যেমন পাইথনেও একটা এরার ডিটেকশনের করছিল না, ট্রাই অ্যান্ড ক্যাচ বলেছিল, একটা ট্রাই অ্যান্ড ক্যাচ বলেছিল, ওই ওরকমই ট্রাই ব্লকে করো, ক্যাচ ব্লকে নাও, এইভাবে থাকতো পাইথনের কোডের মধ্যে। বিভিন্ন প্রোগ্রামিং থাকে, সি পড়েছো যারা সায়েন্সের আছো, মানে অ্যাপ্লিকেশন তো সি ছিল না, মানে কম্পিউটার সায়েন্সে সি ছিল, ঠিক আছে। আর কি থাকে, একটা কোঅর্ডিনেশন বানানো। কোঅর্ডিনেশনটা বললামই যে আমাদের কম্পিউটার, আমাদের বিভিন্ন ডিভাইস আর যতগুলো অ্যাপ্লিকেশন আছে ইউজারের সাথে একটা কোঅর্ডিনেশন, এইগুলো আমাদের কি ইউজার এবং সিস্টেমের পয়েন্ট অফ ভিউ থেকে, এবং অপারেটিং সিস্টেম কি একটা ইন্টারফেস ইউজার এবং কম্পিউটার, ঠিক আছে। বলো, এতটা অবধি বলেছি। এবার এখান থেকে কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। এবার সবাই বুঝেছো? একটুখানি আমাকে জানাও তো চ্যাটের মধ্যে, বা কিছু প্রশ্ন থাকলেও আমাকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে, অঞ্জন, লোকনাথ, নবনীতা, পৌশালী, প্রমিত, রোহিত, মোনালিসা, সৌম্যজিৎ, সুদীপ, তমজিৎ আর তনুশ্রী, ঠিক আছে। জব অ্যাকাউন্টিংটা কি লিখলে? জব অ্যাকাউন্টিংটা কি লিখলে? হ্যাঁ স্যার, না স্যার নোটস গুলো পেয়ে যাব। নোটস পেয়ে যাবে, নোটস নিয়ে চাপ নেই। এখান নোটস এখন পাবে। আমি কিছু এখনই যে আমি নোটস দিয়ে দেবো এরকম কোনো বিষয় নেই। তোমরা এখান থেকে স্ক্রিনশটও নিতে পারো, নিয়ে বাড়িতে পড়তে পারো, ঠিক আছে। এখানে এখন এটা কমপ্লিট নোটস না, তো এইটা এখন দেওয়া যাবে না। জাস্ট আমি পড়ানোর জন্য, বোঝানোর জন্য এই ব্যাপারটা এনেছি, ঠিক আছে। এমনি থিওরি সাবজেক্ট আমি জাস্ট বলতে থাকবো, আমার হাতের লেখাও তো বুঝতে পারছো একদম টপ লেভেল, ঠিক আছে। তো তোমরা এই করবে, তো এইগুলো তো ওরকম না। তো তার জন্য আমি নোটসটা রেখেছি সামনে, যাতে একটুখানি স্ক্রিনে দেখতে লাগে, এইটাই হলো ব্যাপার, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। নোটস পেয়ে যাবে, আমি কমপ্লিট নোট দিয়ে দেবো, আমি প্রশ্নও দিয়ে দেবো, সেগুলো নিজেরা বই থেকে ঠিক আছে, ঠিক আছে, বলছি বই থেকে তোমরা সেটা কি বলে, বই থেকে লিখবে, দেখে দেখে লেখার চেষ্টা করবে, দেখে দেখে প্রশ্নগুলো লিখবে, তাহলে কি লেখার যে অভ্যাসটা তৈরি হবে, এই অভ্যাসটা যখন তৈরি হবে সেইটাই তোমাদের হলো পরীক্ষা লিখতে সাহায্য করে। যদি না লেখো কখনো এটা করতে পারে। জব অ্যাকাউন্টিংটা কিছুই না, জব অ্যাকাউন্টিংটা হলো আমাদের যে তোমাদের ওই ফোনের মধ্যে, সব থেকে ফোনের মধ্যে সেটিংসে চলে যাবে, সেটিংসে গিয়ে থাকে না অ্যাপ ম্যানেজমেন্ট ইত্যাদির মধ্যে, যে হলো অ্যাপ ম্যানেজমেন্ট ইত্যাদির মধ্যে যে কোনটা কোথায় কতটা ব্যাটারি ইউজ হয়েছে, কোন অ্যাপ সব থেকে বেশি বোঝে। আমি এখনই খুলে বসে আছি, লেখা আছে ব্যাটারি ইউজেজ হচ্ছে 9.46%, একটা দেখাচ্ছে 5%, একটা অ্যাপে দেখাচ্ছে 7%, একটা অ্যাপে দেখাচ্ছে 1.2, একটা অ্যাপে দেখাচ্ছে 0.9, একটা অ্যাপে দেখাচ্ছে 0.84, এইগুলো দেখা যাচ্ছে। তারপর আমি ধরো অ্যাপ ম্যানেজমেন্টে গেলাম, অ্যাপ ম্যানেজমেন্টে গিয়ে সেখানে বলছে যে এই অ্যাপটা তুমি এতক্ষণ ব্যবহার করেছো, এই অ্যাপটা তুমি অতক্ষণ ব্যবহার করেছো, যে পুরো তোমার সিস্টেমের একটা ওভারভিউ তোমাদের দেখানো যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইটাকে কি বলে, আমাদের জব অ্যাকাউন্টিং। মানে ইউজার আমাদের কোন কাজটা কতক্ষণ বা কোন ডিভাইসটাও তুমি যে আমি এমনি বা সব কিছু তো একদম ওপেন করে করে দেখানো যায় না। তোমার টাস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি, টাস্ক ম্যানেজার ইত্যাদি থাকলে সেখানে দেখতে পারবে যে সিপিইউ এরকম কাজ করছে, এইগুলো হলো আমাদের কেন এটা আবার ট্যাব শেয়ার করা, ওইটা অনেক প্রবলেম হয়। তো ওইগুলো তোমরা দেখতে পারো। ফোনে তো বললাম যে কোন কাজটা ইউজার কতক্ষণ করেছে, কোন ডিভাইসটা ইউজার কতক্ষণ ব্যবহার করেছে, কোন সফটওয়্যারটা মানে কোন অ্যাপসটা ইউজার কতক্ষণ ব্যবহার করেছে, ঠিক আছে। তারপরটা হচ্ছে ফাংশন অফ ওএস এর পয়েন্ট 4, ফাংশন অফ ওএস এর পয়েন্ট 4। ফাংশন ওএস তো দুটো আছে, একটা আছে ইউজারের, একটা সিস্টেমের। পয়েন্ট 4টা হলো ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট মানে এই যে আমি যে কথা বলছি, এখানে 4 একটাই আমি দেখতে পাচ্ছি। ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট মানে আমি যে কথা বলছি তোমাদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, মাইক অফ আছে, স্পিকারের মধ্যে স্যারের আওয়াজ শুনতে পাচ্ছ, যে এইখানে যারা যারা যেখান থেকে অ্যাক্সেস করছো সেখানে সেখানে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এইটা হলো আমাদের কি ইনপুট আউটপুট যে নিয়ন্ত্রণ করছে, সেটা আমাদের কি অপারেটিং সিস্টেম করে থাকে। অপারেটিং সিস্টেম না থাকলে তুমি কাকে বলবে? আর আমি যে উদাহরণটা বললাম ড্রাইভারটা না থাকলে তুমি কাকে বলবে? স্যার কাকে বলবো? কাউকেই বলতে পারবে না। কম্পিউটার তো ওইভাবে থোড়ি বুঝবে, কখনোই বুঝবে না। কারণ আমার নিজেরই হয়েছিল,
একবার এই আমি আমার যে মাইকটা আছে সেই মাইকটা আমি ব্যবহার করতে যাচ্ছিলাম, তো কি হয়েছে আমি একটা জিনিস একটা করছিলাম মাইকের মধ্যে একটা ফিল্টারের মতো যে প্রবলেম হচ্ছিল, সেগুলো থাকে ইনবিল্ট পাওয়া যায় ওদের অ্যাপেই থাকে। তো সেটাই কি হচ্ছিল আমি ভুলবশত একটা ড্রাইভার সত্যি ডিলিট করে দিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখি না মাইকটার কানেক্টই নিচ্ছে না, আমি ভাবছি মাইকের প্রবলেম, অন্য একটা মাইক দিয়ে ট্রাই করছি ইত্যাদি। তারপর আবার সেইটা কম্পিউটারের মধ্যে ওই আবার ওদের কাস্টমার সার্ভিসকে এইচপি ফোন টোন করে টোরে, তারপর ওরা আবার একটা কি একটা ইয়ের মতো বললো কি এটা কোডের মতো, তাই ওয়েবসাইটে গিয়ে টিয়ে করে তারপর আবার আমাকে ড্রাইভারটাকে ইয়ে করতে হলো। বিভিন্ন ধরনের থাকে তো ড্রাইভার ফাইভার আসো, দেখো ড্রাইভার ওরকম ডিলিট হয় না কখনো, কারণ ড্রাইভার না এটা সিকিউরিটি খুব জিনিস, এটা ওএস এর অঙ্গের মতো বলতে পারো, সেটা ডিলিট হয় না, কিন্তু হয়ে গেছিল। আমি আগের কথা বলছি, অনেক আগের কথা বলছি, ঠিক আছে, এইটাই ব্যাপার, বিভিন্ন আপডেট আছে এইগুলো। ওকে, ঠিক আছে। তারপর আমাদের আছে কি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। এবার আমরা কি জানবো যে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা যাতে আমি খালি দেখানোর জন্য রেখেছি, এটা কিন্তু কমপ্লিট নোট না, যারা স্ক্রিনশট তুলতে পারো তোমাদের বইতে এর থেকে ভালো করে লেখা আছে। অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন প্রকারভেদ হয়ে থাকে। কি কি আমার অনেক হয়ে থাকে, আমাদের কি আছে, ব্যাচ অপারেটিং সিস্টেম আছে, মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম আছে, টাইম শেয়ারিং বা যেটাকে মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম বলা হয়ে থাকে, আরেকটা থাকে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, আরেকটা থাকে ডিস্ট্রিবিউটেড, আরেকটা থাকে রিয়েল টাইম। এই অপারেটিং সিস্টেমগুলো আমাদের কাছে কি অ্যাভেলেবেল আছে। ওকে, তো ব্যাচ অপারেটিং সিস্টেম বা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম কি, এটা কিছুই না, আগেকার টাইমে তুমি ভাবো না 50-এর দশক 60-এর দশকের দিকে সবার কাছে কি কম্পিউটার অ্যাভেলেবেল থাকতো? কখন 2000 এর লেট 2000 মানে 2011-12-এও কম্পিউটার বিশাল করে। এখন ধরো বিগত 5-4 বছর লকডাউনের পর থেকে একটা সবার কাছে কাছে ফোনের অ্যাক্সেস বা যে কোনো এজ গ্রুপেরই, এবং ছোট ছোট ট্যাবলেট আকারের বলো বিভিন্ন বা বিভিন্ন কম্পিউটার বলো ল্যাপটপ বলো, সেইগুলো এন্ট্রি লেভেল হোক যেই লেভেল হোক সবার কাছে আস্তে আস্তে কম বেশি আসতে থাকছে, বা কেউ পরবর্তীকালেও তারা নিতে থাকছে। কিন্তু তখনকার টাইমে তো ছিল না, তখনকার টাইমে বিভিন্ন ব্যাংকের লোকেরা থাকতো, ব্যাংক তো থাকতো, তাদের বিভিন্ন সিস্টেম এর মধ্যে হিসাব নিকাশ জেনারেট করতে হতো, বা রিসার্চ ক্ষেত্রে যারা যুক্ত ছিল তাদের কি করতে হতো, তাদের যখনই কোনো কাজ করতে হতো, মানে ধরো তুমি একটা এই পিডিএফ ফাইলটাকে ওপেন করতে দাও, তারা কি করতো এক ধরনের পাঞ্চ কার্ড থাকতো বা ম্যাগনেটিক টেপ থাকতো, একটা ডিভাইস টাইপের, ঠিক আছে। এগুলো শুনতে হবে, এগুলো গল্পের মতো জিনিস, ঠিক আছে, এগুলো শুনতে হবে, থিওরি এসকিউএল থেকে আমরা প্র্যাকটিক্যাল করি। এরকম ম্যাগনেটিক টেপ এরকম ডিভাইসের মধ্যে তারা কি করতো, সেই প্রোগ্রামটাকে কি করতো, লোড করতো, বা যেই কাজগুলো থাকতো সেগুলোকে লোড করতো, লোড করে কি করতো, নিয়ে যেত কোথায়, এক্সিকিউটারের কাছে, যারা বা অপারেটরের কাছে নিয়ে যেত, ঠিক আছে, অপারেটরের কাছে নিয়ে যেত। ভালো করে বোঝো, এখন এখনকার টাইমে এই যে আমি যাচ্ছি ট্যাবে যাচ্ছি শিফট মারছি দেখতে পাচ্ছি, তুমি যখন পাইথনের কোড লেখো তখন তুমি দেখতে পাচ্ছ প্রিন্টটা বড় হাতে দিয়ে দিলে সিনট্যাক্স এরার এসে গেল, রিয়েল টাইমে কাজ হচ্ছে, তাই না, এখনই দেখছো কাজ হচ্ছে। কিন্তু কিন্তু তখনকার টাইমে কি হতো, ও কাজটি একটা জায়গার মধ্যে লোড করে নিয়ে যেত, নিয়ে গিয়ে কার কাছে, তো অপারেটরের কাছে, অপারেটর কি করতো, সেই কাজগুলোকে তার কাছে একটা কম্পিউটার থাকতো, মানে তোমরা সাইবার ক্যাফে, তোমরা ছোটবেলায় ধরো যাদের কাছে মানে প্রিন্টার, প্রিন্টার তো আমার কাছেও অ্যাভেলেবেল নেই, প্রিন্টার তো সবাই নিয়ে থাকে না, তো যাদের মানে সাইবার ক্যাফেতে যেতে গিয়ে এইখান থেকে কোনো প্রজেক্ট ইত্যাদি দিলে সেগুলোকে তোমরা কি করতে, প্রিন্ট করিয়ে আনতে, তো সেরকমই একটা জায়গার মধ্যে লোড করে হয়তো ফোনে নিয়ে যেতে, বলতে যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, বা পেন ড্রাইভ করে নিয়ে যেতে, ঠিক আছে, এইভাবে, বা মেল করতে, ঠিক আছে, এরকম করে নিয়ে গিয়ে এগুলো সাইবার ক্যাফে দাদাকে দিতে বা আঙ্কেলকে দিতে, তারা কি করতে সেটাকে প্রিন্ট করানোর ব্যবস্থা করে দিত, প্রিন্ট করে নিয়ে তুমি চলে আসতো। এই ব্যাচ অপারেটিং সিস্টেমও এইভাবে কাজ করে। তারা কি করতো, পাঞ্চ কার্ড বলো বা ম্যাগনেটিক টেপ বলো, স্যার এইগুলো কি, এইগুলো বিভিন্ন ধরনের বিষয়, আমাদের তো অত ভাস্ট সিলেবাস না, আমাদের কোনো বিসিএ বা এমসিএ বলো বা এরকম কিছু পড়ছি না, বা বিটেক পড়ছি না, তো তাদের অত আমাদের ডিটেলে গিয়ে লাভ নেই। এই ডিভাইস গুলো থাকতো, এই ডিভাইস গুলো আমাদের থাকতো, সেইগুলো আমাদের কি করতো, যে অপারেটিং সিস্টেমের ইয়ে কি বলে আমাদের নিয়ে যেত অপারেটরের কাছে, নিয়ে গিয়ে সেইগুলোকে আমাদের অপারেটর কি করতো, অনেকগুলো তাদের কাছে এরকম কাজ আছে, সেগুলোকে জব হিসাবে বলা, জব মানে কাজ, প্রসেস বলতে, প্রসেস বললাম না, এই শিফট করছি প্রোগ্রাম জব প্রসেস, এগুলো একই অর্থে আমাদের কম বেশি ব্যবহার হয়ে থাকে। তারপর ও কি করতো, একত্রিত করছো এক ধরনের জবকে একত্রিত করতো, মানে কেউ ধরো প্রিন্ট করাতে চাইতো কোন একটা দিকে, মানে কোন একটা রেজাল্ট, এ একজন ব্যক্তি ওই একজন ব্যক্তি, সেগুলোকে একত্রিত করতো।
কেউ ধরো কোন একটা কোন একটা প্রোগ্রাম এক্সিকিউট করাতে চাইতো, দেখতো যে এটার কি আউটপুট আসছে বা কোনো জটিল গণনা, সেগুলো একত্রিত করতো। মানে বিভিন্ন ইউজাররা কি করতো, বিভিন্ন ইউজাররা দিয়ে যেত এগুলো, ইউজার 1 ইউজার 2 ইউজার 3 লিখছি, আর বিভিন্ন জব থাকতো, এটা ধরো সে নাম দিলাম জব 2, এটার নাম দিলাম জব 3, এবং অপারেটরের কাছে এগুলো কি জমা করতো। এবং অপারেটর কি করতো, বড় ভাবো মেইন ফ্রেম কম্পিউটার যেগুলো থাকতো, বড় বড় কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার ক্লাসিফিকেশনে দেখেছিলে না, ওই মেইন ফ্রেম কম্পিউটারের মধ্যে চাপিয়ে দিত সেগুলো কি এক ধরনের, ধরো জব 1 মানে বলতে চাইছি ধরো প্রিন্ট করার জব, আমি জাস্ট নাম ইয়ে করে বলছি, এক ধরনের জবের মধ্যে, ঠিক আছে। আরেকটা আছে হলো ধরো জব 3, এইটাও প্রিন্ট করার জন্য, আর এটা আছে জব 4, এটাকে একটা ব্যাচ বানাতো, যেমন ক্লাস 11 এর একটা ব্যাচ, ক্লাস 12 এর একটা ব্যাচ, এরকম ভাবে ব্যাচ বানাতো, একত্রিত করতো করে, তারপর সেটাকে কি করতো, লোড করিয়ে তারপর নিয়ে সেই হলো রেজাল্ট গুলো আসতো, সেই রেজাল্ট গুলো নিয়ে সেইগুলো বা রিপোর্ট হিসাবে হোক বা প্রিন্ট আউট ফরম্যাটে হোক, যাই হোক যেইভাবে হোক সেইভাবে তাদের জমা দিত। তার মানে এখান থেকে একটা প্রবলেম কি হতো, যে ইউজার ছিল সে কি করতো, সে দিয়ে যেত কাজটা, দিয়ে যাওয়ার পর তারপর সে দেখলো আচ্ছা, মানে সে ধরো চিন্তা করো তোমরা 1950-এর দশকে আছো বা 60-এর দশকে আছো, ধরো তোমরা লিখতে পাইথনের ফার্স্ট কোড শিখেছো, লিখতে গেছো প্রিন্ট, এরকম ভাবে লিখে দিয়ে এসেছো প্রিন্ট এক্সওয়াইজ, এরকম ভাবে লিখে চলে এসেছো। এটা লিখতে গিয়ে তোমরা ভুল লিখেছো, এবার এটার জন্য ফার্স্ট কোড চেক করার জন্য গেছো, পাঠিয়েছো, ধরো 3 দিন পর আসলো, কথার কথা বলছি, এরকমই হলো, 3 দিন পর আসলো, এতে তোমরা দেখলে আবার ভুল, মানে এই এতক্ষণ ওয়েট করতে হতো এই ছোট্ট কথা, মানে এখন কি 1 সেকেন্ডে দেখে নিচ্ছি আমরা, তাই তো। তাহলে এইটা আমাদের কি হতো, ব্যাচ অপারেটিং সিস্টেমের কাজ হতো। কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেমের একটা প্রবলেম কি হতো, যে আমাদের মানে এই এখন যে আমরা কাজটা দিয়ে গেলাম, এই জবটা দিয়ে গেলাম, আমাদেরকে এতক্ষণ ওয়েট করতে হচ্ছে, আমরা রিয়েল টাইমে কিছু পাচ্ছি না, মানে রিয়েল টাইম না হোক, মানে তার তৎক্ষণাৎ পাচ্ছি না। আর আরেকটা কি, মানে সিস্টেমের ব্যাপার থেকে বা টেকনিক্যালি আরেকটা কি প্রবলেম হতো, জব যেগুলো থাকতো সেইগুলো সিপিইউ কিভাবে এক্সিকিউট করতে হয় না, এইভাবে এক্সিকিউট করতো। মানে একটা ধরো জব আছে, ঠিক আছে, তো জবেরও তো বিভিন্ন প্রসেস হয়ে থাকে, কি হতে পারে, ধরো সে হয়তো এক্সিকিউট হচ্ছে, সাথে সাথে তার ইনপুটও লাগবে, বা কোন একটা আউটপুট ডিভাইসকে অ্যাক্সেস করতে হচ্ছে, তাই না, ইনপুট হতে পারে, আউটপুট হতে পারে, কোন একটা স্পেসিফিক পার্ট অফ কি বলতে পারো ডিভাইস বা হলো কম্পোনেন্ট একটা কম্পিউটারের মধ্যে অ্যাক্সেস করতে হচ্ছে। তো এর জন্য সিস্টেমটা ওই ইনপুট আউটপুট অ্যাক্সেস করতে গেল, ঠিক আছে। তো তখন কি হলো, তখন সিপিইউ তখন কি হলো, ফাঁকা হয়ে গেল, সিপিইউ কি আইডেল হয়ে গেল, আইডেল মানে ফাঁকা, ঠিক আছে, সিপিইউ তখন আইডেল হয়ে গেল। কিন্তু কিন্তু পরের ধরো কথার কথা বলছি, পরের ব্যাচে বা পরের জবে ততক্ষণ যেতে পারছে না, পরের জবই ধরো, মানে পরের কাজটাতে ধরো পরেরও একটা প্রিন্ট, ধরো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এরকম ভাবে ছিল, সেই কাজটাতে যেতে পারছে না, কারণ সেই সিপিইউ ফাঁকা আছে। তার কারণ হলো সেই একটা প্রসেস মানে কি, একটা কাজ চলছে, একটা প্রসেসের মধ্যে ইনভলভ হয়ে গেছে, এবং সেই প্রসেসটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ সে এগোতে পারবে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, যে আমাদের ধরো একটা ক্লাসরুম আছে, সেই ক্লাস মানে এই ধরে আমাদের ক্লাস চলছে, একটা ক্লাসের মধ্যে ধরো 10টা বাচ্চা আছে, ঠিক আছে, এবার 10টা বাচ্চা আছে, ধরো সিম্পল ভাবে করা যায়, 10টা বাচ্চা আছে, এবার একটা বাচ্চাকে ধরো সবাইকে অঙ্ক করতে দিয়েছো, ঠিক আছে, তুমি ধরো অঙ্ক করতে দিয়েছো, স্যার অঙ্ক করতে দিয়েছো, এবার প্রত্যেকটা বাচ্চার কিছু কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, তুমি ফার্স্ট বাচ্চাতে গেছো, প্রথম স্টুডেন্টটাতে গেছো, গিয়ে তাকে অঙ্কটিকে বোঝাতে সেই স্টুডেন্টটা ধরো ওয়াশরুমে চলে গেল, বা সে ধরো অঙ্কটা হলো ধরো পুরোপুরি টোকেনি, তুমি কি করছো তখন, ওইখানে ওর কাছেই দাঁড়িয়ে আছো, অন্য আরেকটা বাচ্চাতে যাচ্ছ, সে তারপর ওয়াশরুম থেকে আসলো বা অঙ্কটাকে পুরো টুকলো, তারপর কি তুমি কাজ থেকে করালে, পুরো ফার্স্ট কাজটা কমপ্লিট হলো, তারপরে তুমি সেকেন্ড বাচ্চাটার কাছে যাচ্ছ, সেকেন্ড স্টুডেন্টের কাছে যাচ্ছ। তো জব অপারেটিং সিস্টেমের এইটাই একটা সমস্যা, ঠিক আছে, জব অপারেটিং সিস্টেমের এইটাই একটা সমস্যা, মানে কি সে কি করতো, পুরো কাজটা করে যেত, ঠিক আছে, প্রিএম্প্ট ভাবে চলতো, প্রিএম্প্ট বলে, ঠিক আছে, মানে নন প্রিএম্প্ট ভাবে চলতো, মানে এই কাজটি পুরো আমাদের করে
শেষ হয়ে তারপর আমরা অন্য একটা কাজে পৌঁছাতাম। এইটা আমাদের কি একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল জব অপারেটিং সিস্টেম, ঠিক আছে। এবং এটা কিভাবে কাজ করতো, যে আমাদের হলো একটা কাজ কমপ্লিট হতো, বিভিন্ন ধরনের জবকে নিত বা প্রসেসকে নিত, একটা ব্যাচের মধ্যে একত্রিত করতো, একত্রিত করার পর সেই একই ধরনের কাজগুলোকে সে এক্সিকিউট করতো এবং একটা কমপ্লিট হওয়ার পর তার পরেরটাতে সে যেত, ঠিক আছে। যে ডিভাইস আমাদের ইনপুট আউটপুটে যায়, বলছে একই ধরনের জব একত্রে ব্যাচ আকারে জমা দিয়ে ধারাবাহিকভাবে এক্সিকিউট করা হতো। এখানে ব্যবহারকারীর সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ থাকতো না, তাই না? জবগুলো একের পর এক স্বয়ংক্রিয় অটোমেটিকভাবে চলতো, পুনরাবৃত্তি কাজের জন্য কার্যকর, আইবিএম মেন ফ্রেম ওএস যেটা বললাম, এই সমস্ত কিছু। তারপরটা আমাদের কি আছে, মাল্টি প্রোগ্রাম। মাল্টি প্রোগ্রাম বলতে পারছো বিভিন্ন ধরনের প্রসেস, মাল্টি প্রসেসও বলতে পারি আমরা, ঠিক আছে। মাল্টি প্রসেস মানে কি, এখানে মানে অনেক ধরনের প্রোগ্রাম আমরা কি করতে পারি একসাথে এটার মধ্যে কি করতে পারি, চাপাতে পারি। অনেক ধরনের প্রোগ্রাম আমরা কি করতে পারি একসাথে এটার মধ্যে চাপাতে পারি, ঠিক আছে। মানে এইটার মানে কি হলো, যে যখন ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা করছে তখন কি করছে, সিপিইউ কি করছে, বসে থাকছে না। সিপিইউ কি করছে, বসে থাকছে না, কি করছে, অন্য একটা কাজের জন্য চলে যাচ্ছে, ঠিক আছে। অন্য একটা কাজের জন্য চলে যাচ্ছে মানে কি আইডেল থাকতে না, সিপিইউ কি আইডেল থাকছে না, ঠিক আছে, মানে আর ফাঁকা থাকছে না। এইটাকে আমাদের কি বলে, মাল্টি প্রোগ্রাম। নামে বুঝতে হচ্ছে প্রোগ্রাম প্রসেস এইগুলো, মানে কি ব্যাচ অপারেটিং সিস্টেমে কি হতো, বিভিন্ন ধরনের জব থাকতো, এটা খুবই ব্যাকডেটেড, এবং এটা কি হতো, একত্রিত করে বিভিন্ন জবকে এক্সিকিউট করাতে হতো। কিন্তু মাল্টি প্রোগ্রামে কি হতো, মাল্টি প্রোগ্রামের কথা অনেকগুলো আমাদের কাছে কি প্রোগ্রাম একসাথে আমরা কাজ করতে পারি, এবং যখন সিপিইউ আমাদের কি ইনপুট আউটপুটের জন্য অপেক্ষা করছে তখন কি সিপিইউ আর ফাঁকা থাকছে না, কিন্তু অন্য একটা প্রোগ্রাম চালাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রেও একটা প্রবলেম ছিল, যেটা প্রথম উদাহরণটা আমি বললাম, কারোর কিছু অসুবিধা হলে বলবে। কিন্তু প্রথম উদাহরণটা যেটা আমি বললাম, যে সিপিইউ আমি কি করছি, ওই স্টুডেন্টটা আছে, সেই স্টুডেন্টের কাছে তো আমি আছি, সে অঙ্কটা টুকছে বা বাইরে যাচ্ছে জল খাচ্ছে। মাল্টি প্রোগ্রামও তাই করতো, সেই স্টুডেন্টের কাছে সে থেকেই যাচ্ছে, যে যতই অন্য একটা লোড ইত্যাদি করার জন্য আছে, কিন্তু সে পরের মানে একটা প্রোগ্রাম এক্সিকিউট করলে যতক্ষণ না পর্যন্ত সেটা শেষ হচ্ছে ততক্ষণ অবধি যাবে না। আবার কি হবে, যখন করে নিয়ে তারপর আবার অন্য একটা প্রোগ্রামের মধ্যে পৌঁছাবে। এইটা হলো আমাদের কি আছে, মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেম। কিন্তু টাইম স্লাইসিং, যেটাকে আমাদের কি বলা হয়েছে, টাইম স্লাইসিং না, টাইম শেয়ারিং বা মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম যেটাকে বলা হয়ে থাকে, এটাকে আমাদের কি বলা হয়ে থাকে, টাইম শেয়ারিং বা মাল্টি টাস্কিং, প্রসেসিং না, ভুল বলছি, মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। এইটার উদাহরণটা খুবই সিম্পল। এটা কি, এবার আমি কি করেছি, এরকম কিছু ভাববো না যে এ আছে এর কাছেই আমি ধরো থেকে যাবো, এরকম কোনো ব্যাপার না। আমি কি করলাম, যে সবার জন্য একটা নির্ধারিত টাইম ভাগ করে নিলাম। মানে এখানে দেখো কি হবে, ধরো 5টা বাচ্চা আছে, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 4টে বাচ্চা, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, ঠিক আছে, এই 4টে বাচ্চা আছে। প্রথম বাচ্চাটার কাছে আমি পৌঁছালাম, ভালো করে বুঝবে, কিন্তু যতটা পাচ্ছি ইজি উদাহরণে বোঝাচ্ছি। এটা যদি টেকনিক্যালি তুমি দেখতে চাও অনেকটা তোমার বুঝতে হবে ডেটা স্ট্রাকচারের মতো, কিন্তু যদি উদাহরণে বোঝো দেখবে ইজিলি বুঝতে পেরে যাবে। ফার্স্ট স্টুডেন্টটার কাছে আমি পৌঁছালাম, তার কাছে আমি একটা অঙ্ক করছি। সে বললো স্যার আমার না এই অঙ্কটিকে আমি হলো টুকবো, ঠিক আছে, টুকবো। তো এর ক্ষেত্রে না আমি অন্য একটা জনের কাছে গেলাম, তারপর ও টুকে নিল, আবার ওর কাছে এসে এলাম, এই সমস্ত কাজ আমি করব না। আমি কি করে দিয়েছি, সবার জন্য একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি, সবাইকেই আমি 20 সেকেন্ড করে দেবো, সবাইকেই আমি 20 সেকেন্ড করে দেবো, সবাইকেই আমি কত 20 সেকেন্ড করে দেবো। এর কাছে আসবো, এই অঙ্কটা করলে আমি দেখলাম 20 সেকেন্ড, ও যা করলো আমি পরের জনের কাছে চলে যাবো। এর কাছে গেলাম 20 সেকেন্ড, করলো পরের জনের কাছে চলে যাবো। এর কাছে করলো 20 সেকেন্ড, করলাম পরের জন্য। মানে আমি কি করলাম, টাইম কোয়ান্টামে বা টাইম স্লাইস করে নিলাম, আরেকটা কথা মনে রাখবে, যে আমাদের সিপিইউ বা প্রসেসর একটা টাইমে একটাই কাজ করতে পারে। কি বললাম, আমাদের সিপিইউ বা প্রসেসর একটা টাইমে কি করতে পারে, একটা কাজই করতে পারে, ঠিক আছে, একটা টাইমে একটা কাজই করতে পারে। কিন্তু এই টাইম স্লাইসিং বা এরকম করে সময়কে ছোট ছোট অংশে আমরা যখন ভাগ করে নিই,
তাতে আমাদের কি সুবিধা হয়? একটাই সুবিধা, আমাদের রেসপন্সটা ফাস্ট হয়ে যায়, রেসপন্স হয়ে যায়, আমাদের কার্যকারিতাটা বেড়ে যায়, ইউটিলাইজেশনটা ফাস্ট হয়ে যায়, এবং আমরা সবাইকে ট্যাপ করতে পারি। মানে ফার্স্ট কাজটা তুমি ভাবো না, এই প্রথম কাজটা যদি আমি করি, এই প্রথম কাজটা ধরো লাগতো 30 মিনিট, কথার কথা বলছি 30 মিনিট, আমি প্রথম কাজটা পুরো 30 মিনিট কমপ্লিট করে তারপর 2 নম্বর কাজে পৌঁছাচ্ছি, পুরো 40 মিনিট কমপ্লিট করে আবার 3 নম্বর কাজে পৌঁছাচ্ছি, আবার এই কাজটা ধরো 10 মিনিট কমপ্লিট করে 4 নম্বর, মানে 4 নম্বর পৌঁছাতে পৌঁছাতে বুঝতে পারছো 40 30 20 মানে 1.5-2 ঘন্টা পর গিয়ে এর 4 নম্বরের টাইম আসছে। কিন্তু আমি যদি ছোট ছোট পার্টে ভাগ করে নিই, মানে এত ফাস্ট কাজ হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারবো কম্পিউটার তো কত ফাস্টলি কাজ করছে। তো কাজ করে আমি কি প্রত্যেক কটা কাজকে কি আমি ট্যাপ করতে পারছি, তার মানে কি কোনো কাজ আমাদের আটকাচ্ছে না, এবং আমাদের সিপিইউ কি আইডেল থাকছে না। ঠিক আছে, সিপিইউ কি আইডেল থাকছে না, মানে ইজি ভাবে বলতে গেলে ধরো একটা ফোনে গেম খেলছো, ঠিক আছে, খেলতে খেলতে মানে ওই মানে আগে হতো না, সে আগে আমাদের আরো আরো ইজি ভাবে বলতে গেলে আগে সে একটাই ফোন থাকতো, অনেক আগের কথা বলছি আমি, তখন তোমরা আরো ছোট হবে, তো তখন একটাই ফোন থাকতো, সবাই এক একটা ইয়ে করে দেবে, ছোট বাচ্চারা যখন একটা ফোন থাকে তখন বলে তুই একটা রাউন্ড খেলে নে, তারপরে আমি আরেকটা রাউন্ড খেলবো, আরেকটা টাইম খেলবো, এরকম থাকে না, সবাই এক একটা এরকম করে 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 করছে। কিন্তু ও যদি পুরো একটা গেম খেলে, বলে তুই একটা টোটাল একটা গেম চলছে, তুই এতটা অব্দি খেল, তারপরে এতটা এতটা খেলবো, এতটা পার্টি, ও বললো না আমি পুরো আধ ঘন্টা 40 মিনিট খেলবো, যখন নেশা কাটবে তখন আমি তোমাকে আরেকটা গেম দেবো, সেইভাবে তো করলে হবে না। তো সেই জিনিসটাই আমাদের কি করছে, টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সেই কাজটা করছে, আর এই জিনিসটা এতটাই ফাস্ট হচ্ছে যে আমরা সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, ইউনিক্স এর উদাহরণ বা আমাদের নর্মাল যা অপারেটিং সিস্টেম সেইগুলো উদাহরণের মধ্যে সবারই টাইম শেয়ারিং প্রসেসে কাজ করে থাকে, এটা তোমরা 11-এও পড়েছো। তারপর কি আছে মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং এর ক্ষেত্রে ওইটা ভাববেন, এখানে কি অনেকগুলো সিপিইউ থাকে, অনেকগুলো সিপিইউ বা অনেকগুলো প্রসেসর, বলে না কোয়াড কোর, অক্টা কোর, বিভিন্ন কোর্সে ভাগ করা থাকে, এতগুলো মানে আমি তার মানে যদি এটা আমি মানে একটা ডায়াগ্রাম মতো আঁকি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো কাজ মানে ধরো অনেকগুলো সিপিইউ আছে, ধরো প্রসেসর 1, প্রসেসর 2, প্রসেসর 3, প্রসেসর 4, এরা কি বিভিন্ন ওয়ার্ক এক্সিকিউট করছে, ওয়ার্ক 1, ওয়ার্ক 2 হতে পারে, তিনটে ওয়ার্ক একসাথে এক্সিকিউট করছে, এই হলো আরো একটা ওয়ার্ক করছে, এই ধরো দুটো, মানে অনেকগুলো, ম্যাক্সিমাম আমাদের কম্পিউটারের মধ্যে বা ফোনের মধ্যে এরকম হয়ে থাকে, কোয়াড কোর, অক্টা কোর, 4টে 8টা এরকম ভাবে থাকে না। তো এই জিনিসগুলো আমাদের কি হয়ে থাকে, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। ঠিক আছে, তারপর আমাদের কি আছে ডিস্ট্রিবিউটেড, এইটাই বলেছে যে একাধিক সিপিইউ প্রসেসর একসাথে সমান্তরাল প্যারালাল ভাবে কাজ সম্পন্ন করে, হাই পারফরম্যান্স, রিলায়েবিলিটি, ফল্ট টলারেন্স। ফল্ট টলারেন্স মানে কি হয়েছে, কোনো কিছু প্রবলেম হয়ে গেলে সেটা আমাদের কি বুঝতে সাহায্য করে, কোনো কিছু রেসপন্স হাই থাকে, এই সমস্ত কিছু আমাদের থাকে। আবার থাকে হলো আমাদের কি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম মানে কি, মানে অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো ডিভাইসই বলতে পারি, যেরকম যে হাব আর সুইচ ছিল না, যে একটা সার্ভারের সাথে কানেক্টেড, আমরা নেটওয়ার্কিং এ যে পড়েছিলাম, ঠিক আছে, নেটওয়ার্কিং এ যে পড়েছিলাম সিপিইউর সাথে লেগে আছে, মানে এরকম ভাবে বলতে পারি একটা সিপিইউর সাথে লেগে আছে, ঠিক আছে, বা একটা বলতে পারি অনেকগুলো ডিভাইস লেগে, সিপিইউর সাথে বলতে পারি না, দাঁড়াও ভুল বলছি আমি, এক মিনিট এটা একটু ঠিক করি। ধরো অনেক, এইটা হলো ডিভাইস 1, এটা ধরো ডিভাইস 2, এটা ধরো ডিভাইস 3, ঠিক আছে, এরা একে অপরের সাথে কি কানেক্টেড হয়ে আছে। ধর আর একটা ডিভাইস দিয়ে দিলাম ডিভাইস 4, এরা একে অপরের সাথে কানেক্টেড থেকে, ঠিক আছে, বিভিন্ন কাজ করে যাচ্ছে। মানে এটার ক্ষেত্রে কি হবে, কি ব্যাপার আছে স্যার, যে গুগল ফাইল সিস্টেমের যে কথা বলা হচ্ছে, উদাহরণ দিল জিএফএস, গুগল ফাইল সিস্টেম, এরা কি করে যে গুগল ড্রাইভের মধ্যে তুমি যে লোড করছো, বা একসাথে যখন কোনো সফটওয়্যার বা সফটওয়্যারই বলতে পারি ডেভেলপ করা হয়, তখন অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্টেড থাকে, এবং তারা একে অপরের সাথে, একটার মধ্যে ধরো কেউ ফাইল থাকে, বিভিন্ন টার্মিনাল থাকে, ডেটাবেস থাকে, তার মানে অনেকগুলো ডিভাইস একসাথে মিলে একটা অপারেটিং এটা একটা সার্ভিসের, একটা সিস্টেমের মতো, এটা যৌথভাবে একত্রিতভাবে তারা কাজ করছে, সেখান থেকে কি তারা অ্যাক্সেস করতে পারছে, এই ডিভাইসের জিনিসটা রিসোর্সটা অ্যাক্সেস করতে পারছে, এইগুলোকে আমাদের কি বলা হয় থাকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ধরো একটা ডিভাইস মানে কি, এটা খালি কম্পিউটারই ভাবো না, কিন্তু কনফিউশন কিন্তু এখানেই হবে, কম্পিউটার বা নোট ভাবো না, ডিভাইস মানে অনেক কিছু হতে পারে, কোনো একটা এমন কিছু একটা ডেটা ডিভাইসের মতো আছে, কোনো হাব আছে, সুইচ আছে, ব্রিজ হতে পারে, এইগুলো একে অপরের সাথে কি কানেক্টেড আছে,
হয়ে তারা কাজ করছে। এটাকে আমাদের কি বলা হয় থাকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হয় বিভিন্ন অনেকগুলো কমপ্লেক্স ক্যালকুলেশনের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন সিস্টেম বানানোর জন্য, বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য, মানে কোলাবোরেটিভ ভাবে যখন সবাই একসাথে কাজ করে সেইগুলো আমাদের কি ডিস্ট্রিবিউটিভ অপারেটিং সিস্টেমের মধ্যে আছে। অ্যাপাচি, হ্যাডটপ, মাইক্রোসফট অ্যাজিওর, তারপর হলো আমাদের গুগল ফাইল সিস্টেম, এইগুলো এর মধ্যে আছে। আর রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে কি? রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মানে হলো সেই ধরনের অপারেটিং সিস্টেমকে বোঝানো হচ্ছে যেই অপারেটিং সিস্টেম আমাদের কি হয়ে থাকে, বুঝতেই পারছো আমি কি বলছি, রিয়েল টাইম। স্যার এইগুলো তো রিয়েল টাইমই হচ্ছে। রিয়েল টাইম মানে ওরকম রিয়েল টাইম না, কিন্তু রিয়েল টাইম মানে একদম জিরো এরার, যেখানে কোনো এরারই করা যাবে না, মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ। যেমন পেসমেকার যে বসানো থাকে, থাকে না হার্টের ক্ষেত্রে পেসমেকার বসানো থাকে, মিসাইল গাইডেড সিস্টেম, এই যে বিভিন্ন যে ওয়ার ইত্যাদি হলো, তোমরা সবাই ওয়াকি ওয়াল আছো এই ব্যাপারগুলো, এই যে বিভিন্ন হচ্ছে ওয়ার ইত্যাদি, ঠিক আছে, কমছে উঠছে, এইগুলো বিভিন্ন মিসাইল গুলো যে ব্যবহার করছে, এগুলো খুবই এরার, মানে এইখান থেকে ছাড়ছে ওই কোয়াড্রেন্টসে গিয়েই পড়বে, ওই অনুযায়ী আমাদের সেট করা আছে লোকেশন ইত্যাদি, এবং রিয়েল টাইমে গেল 8 সেকেন্ডে ফেটে যাওয়ার কথা, ফাটছে হলো কথার কথা হচ্ছে 20-30-এ, ততক্ষণে এখানকার হলো সব উড়িয়ে দিয়ে চলে গেছে, ততক্ষণে মানে অন্য অপোনেন্টের লোক উড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এইগুলোকে আমাদের কি বলা হয় থাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, মানে খুবই ব্যাপারগুলো সিম্পল, ঠিক আছে। এবং দুই ধরনের রিয়েল টাইম আমাদের হয়ে থাকে, একটা হয়ে থাকে কি আমাদের হার্ড রিয়েল টাইম, একটা হয়ে থাকে আমাদের সফট রিয়েল টাইম। তাহলে হার্ড রিয়েল টাইমের ক্ষেত্রে আমাদের কি থাকে, হার্ড রিয়েল টাইম বলতে ওইগুলোকে বোঝানো হয়ে থাকে যেটা আমি বললাম পেসমেকার, মিসাইল গাইডেন্স। সফট রিয়েল টাইম কিন্তু যে তুমি গুলি করছো, মানে কিসে গুলি করছো, মানে গেমে গুলি করছো, তুমি গুলি করছো মানে গেমে গুলি করছো, ঠিক আছে। মিস হয়ে গেল, ভাই পিং স্লো যাচ্ছে, এরকম হয় না, মিস হয়ে গেল, যারা গেম টেম খেলো অনেকেই জানে, ভাই লাগলো না, রিলোড হয়ে গেল, এই হয়ে গেল, সেটার ক্ষেত্রে কি কিছু হবে? কিছু হবে না, ঠিক আছে, কিছু হবে না। কি হবে? হতে পারে একটু ফ্রাস্ট্রেটেড লাগবে, ঠিক আছে, এইগুলো হবে, একটু ইমোট দেখিয়ে কেউ চলে গেল, এইগুলো হবে, সেইগুলো কিছু হবে না, পরে আবার তুমি ইমোট দেখিয়ে দেবে, এই সমস্ত কিছু হবে, ঠিক আছে। কিন্তু কোনো জিনিস মিসাইল ইত্যাদি মিস হয়ে গেলে তো সেইগুলো আমাদের কি প্রবলেম আছে, সেগুলো তো আর হলো এই ব্যাটেল রয়্যাল গেম না বা কোনো স্পোর্টস গেম না। তো দুই ধরনের হলো কি বললাম, দুই ধরনের রিয়েল টাইম হয়ে যায়, একটা হার্ড রিয়েল টাইম, একটা সফট রিয়েল টাইম, মানে যেখানে নির্ধারিত সময়সীমা ভাঙা একবারই গ্রহণযোগ্য নেই, কেউ চিন্তা নেবে না, প্রত্যেক কটার কিন্তু নোটস পেয়ে যাবে স্যার, এখানে মুখে বলছে বলে তোমরা বোঝাতে ফোকাস করো, বারবার বলছি কন্টেন্ট মানে মেটেরিয়াল দেওয়া আমার কাছে 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু বোঝাতে ফোকাস করো, ওকে। আর মাল্টিমিডিয়া স্ট্রিমিং, এই যে আমাদের এখানে শ্রীভূমির যে পুজো হলো, শ্রীভূমির হলো ওই ইয়ের মধ্যে ইউটিউব চ্যানেলে চলছিল, ফেসবুকে চলছিল, ঠিক আছে, এবার চলতে চলতে মিডিলে অফ হয়ে গেছিল, ঠিক আছে। প্রবলেমটা কি হয়েছিল, কার এখনই হলো বাড়িটাকে ফাটাতে শুরু করে দিয়েছে, যাই হোক, ঠিক আছে। তো প্রবলেম হয়ে গেছিল, তো তারপরে কি হলো সুইটদা এসে বলছে হ্যাঁ এই প্রবলেম হয়ে গেছে, সেটাতে কিছু প্রবলেম হলো কিছু হলো, জাস্ট 5 মিনিট 10 মিনিট ডিলে হয়ে গেল। এইগুলো আমাদের কি বলা হয় থাকে সফট রিয়েল টাইমের উদাহরণ, মানে মাল্টিমিডিয়া স্ট্রিমিং বলো আর মিসাইল গাইডেড সিস্টেম, এগুলো আমাদের কি হার্ড রিয়েল টাইমের উদাহরণ, ওকে। তো এইগুলো আমাদের কি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইটাই আমাদের ছিল কি ফার্স্ট চ্যাপ্টারটা, মানে আমি যেটা বললাম যে ফার্স্ট পার্টটা, এখানে আমি কিছু কথাও বলে দেবো, এই দেখো এইটা ছিল অপারেটিং সিস্টেমের পরিচিতি চ্যাপ্টার 1, এইটা ছিল, এই পার্টটা কমপ্লিট করলাম, আমরা আস্তে আস্তে ঠিক কমপ্লিট করে নেবো, চিন্তা করার বিষয় নেই। আর এখানে মাল্টিটাস্কিং বলে ব্যাপারটা, মাল্টিটাস্কিং কি টাইম শেয়ারিং, এমন একটা অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য এখানে একাধিক প্রোগ্রাম বা একাধিক কাজ একসাথে চলতে পারে। এই যে আমি কথা বলছি তোমাদের সাথে, একসাথে কি করছি এইটাকে দেখাচ্ছি। তারপর কি আছে কনটেক্সট সুইচিং। কনটেক্সট সুইচিং হলো কি এমনই একটা ব্যাপার যেটাতে আমাদের কি হয়ে থাকে, মানে কনটেক্সট সুইচিং এর ক্ষেত্রে সব থেকে মজার ব্যাপার কি বলতো, যখন তোমরা না ফোনের মধ্যে কি বলে ওই যে র্যাম যখন ওপেন মানে থাকে না, যে ধরো একটা অ্যাপ খুলে তারপর তুমি পজ করলে, পজ তো হয় না, মানে এরকম করে মিডিল থেকে তুলে, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, এবার মিডিল থেকে মিনিমাইজ করে দিলে পরের একটা অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেলে ট্যাবে কিছুক্ষণ থাকো, তারপর দেখবে খুবই ভালো র্যাম হলে, ভালো র্যাম সমৃদ্ধ মোবাইল, ভালো প্রসেসর সমৃদ্ধ মোবাইল, মেন কাজটা র্যামেরই হয়ে থাকে, মোবাইল হলে থেকে যাবে। কিন্তু যখনই আবার কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আবার যাবে, দেখবে আবার নতুন থেকে তুমি লোড হচ্ছে, হয় না, অনেক সময় গেম খেলতে গেলে তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ পড়ে গেল,
ওপেন করতে চলে গেলে, কিছু ইম্পর্টেন্ট কারোর সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চলে গেলে, খুব গুরুত্বপূর্ণ ফোনে চলে গেলে, সেটা থাকলো বেশিক্ষণ হয়ে যাওয়ার পর যখনই তুমি ওপেন করলে তুমি হলো গেম থেকে আয়দার বেরিয়ে যাও, না হলে তোমার তো কেটে যায় কানেকশনটা, না হলে তুমি কি করো আবার ইয়েটা ধরো ইয়ে মানে অ্যাপটা রইলো কিন্তু গেম থেকে বেরিয়ে তুমি হলো লবির মধ্যে আছো, ঠিক আছে? আর না হলে তুমি ডাইরেক্ট কি হলো একদম গেমটা পুরো রিলোড হচ্ছে, বা তোমার সিস্টেম মানে অ্যাপ যে অ্যাপ্লিকেশন তুমি খুলেছো সেটা পুরো আবার প্রথম থেকে রিলোড হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা যখন হয়ে থাকে এইটাকেই আমাদের কি বলা যায় কনটেক্সট সুইচিং। মানে একটা গেম খেলছো কিন্তু একটা ফোন কল আসলো, ব্যাক করলে আবার এসে দেখলে যেখানে আছে সেখানে আছে, কিন্তু কিন্তু যখনই আমাদের র্যামের অবস্থা খারাপ থাকে, অনেক কিছু অসুবিধা থাকে, তখন আমাদের কি হয়ে থাকে যে সেইটা বেরিয়ে যায় এবং সেটা যে প্রসেসটা থাকে সেটা আমাদের কি হয়ে যায় এন্ড হয়ে যায়। ওকে, তো এইগুলোকে আমাদের কি কনটেক্সট সুইচিং বলে। মানে একদম ইজি ভাবে বলতে গেলে আগের কাজকে থামিয়ে রেখে, ঠিক আছে, থামিয়ে রেখে পরের অবস্থাতে মানে পরের পার্টে যাওয়ার জন্য, এটা আমাদের কনটেক্সট সুইচিং এর মধ্যে পড়ে। মাল্টিটাস্কিং তো বললাম একসাথে বিভিন্ন কাজ করা। আরেকটা থাকে কি ডেডলক। ডেডলকটা খুবই মজার জিনিস। ডেডলক কি? ডেডলক মানে এমনই একটা অবস্থা, মানে যেখানে ডেডলক এমনই একটা অবস্থা যেখানে একটা মানে বলতে পারি, ধরো আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, কম্পিউটারের উদাহরণের আগে আসছি। মানে জব করতে গেলে, ফার্স্ট জবে ল্যান্ড করতে গেলে আমাদের কি লাগবে? এক্সপিরিয়েন্স লাগবে। আবার এক্সপিরিয়েন্স না থাকলে জব পাবে না। কি বললাম? বিশেষত এই কম্পিউটার লাইনে বলো, যেই লাইনেই বলো, ফার্স্ট জবে আসতে গেলে 3 ধরনের লেখা থাকুক, 5 ধরনের লেখা থাকুক, কি আমার বইতে আরো বেশ 8টি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম 3 ধরনের লেখা, এই দুটোই আসবে। সে হতে পারে, দেখো এটা তো হলো কন্টিনিউয়াস হলো আমাদের চেঞ্জিং জিনিস, কম্পিউটার সিস্টেম হলো কম্পিউটারের ট্যাক্সেশন, এই দুটো সাবজেক্ট মানে যারা কমার্সের আছে তাদের জন্য বলছি খুবই পরিবর্তনশীল, প্রতিনিয়ত এখানে চেঞ্জ হয়ে আছে, ঠিক আছে? তো থাকলে থাকতে পারে, সেটা পড়বে, কিন্তু মেন দুটোই থাকে, একটা হলো হার্ড রিয়েল টাইম, একটা হলো সফট রিয়েল টাইম, এটার মধ্যেই থাকে, এর বাইরেও আসার কোনো চান্সেস নেই। তোমাদের সিলেবাসের মধ্যেও এইটা আছে, ঠিক আছে? সেটা আর আমি যদি ফাইনাল নোট যখন দেবো সেখানে যদি আমি কিছু পাই, আমি তো বই থেকেই বানাই এগুলো, কিছু পাই আমি সেটা ইনক্লুড করে দেবো। যাই হোক, তো কি বলছিলাম, ডেডলকের কথা বলছিলাম। ডেডলক মানে এমনই একটা সিস্টেম যেটা আমাদের কি, যেটা উদাহরণটা বললাম, যে জব করতে গেলে, প্রথম জব করতে গেলে তোমাকে বললো এক্সপিরিয়েন্স লাগবে, আর যদি তুমি প্রথম জব নিতে চাও, মানে জবের মধ্যে আসতে গেলে এক্সপিরিয়েন্স ছাড়া তোমাকে কেউ জব দেবে না। মানে তুমি একটা ডেডলকের মধ্যে ফেসে গেছো, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে ফেসে গেছো যেখান থেকে বেরোনোর নেই। ঠিক আছে, গাড়ি নিয়ে গেলে বলো না আমি কেন পেছনে হাঁটবো, আমি ঠিক জায়গাতে আছি, এই সমস্ত কিছু থাকে না, যে গাড়ির মধ্যে একটা গলির মধ্যে দুটো গাড়ি মুখোমুখি হয়ে যায়, বলে আমি আটবো না, ও আটবো না, সবাই সবার রোয়াবে থাকে, সবাই সবার ইগোতে থাকে, ঠিক আছে? এই সমস্ত ব্যাপার স্যাপার এগুলোকে আমাদের কি ডেডলক বলে। তো ডেডলকের একটা ডায়াগ্রাম আঁকলে ব্যাপারটা এরকম থাকে। ধর এখানে একটা রিসোর্স 1 আছে, মানে রিসোর্স মানে বুঝতেই পারছো যে কম্পিউটারের কোনো পার্ট, আর এখানে একটা প্রসেস 1 আছে, আর এখানে একটা প্রসেস 2 আছে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, ডেডলক আমি পরেও বোঝাবো, কিন্তু এটা আমাদের আজকের কারিকুলাম মানে আজকের পার্টের মধ্যে আছে, তার জন্য আমার তো এটা কমপ্লিট করাতেই হবে, ঠিক আছে? এই রিসোর্স 1 প্রসেস 1 এ অ্যাসাইন করা হয়েছে, মানে একটা কম্পিউটারের একটা পার্ট একটা কাজকে চালাচ্ছে, এবং প্রসেস 1, ভালো করে বোঝো, প্রসেস 1 কি হচ্ছে, রিসোর্স 1 এর মধ্যে আছে, মানে রিসোর্স 1টাকে নিয়ে আছে, ঠিক আছে? এবং প্রসেস 1টাকে পুরোপুরি এক্সিকিউট করতে গেলে রিসোর্স 2টাও লাগবে, বোঝা গেল? রিসোর্স 2 এর জন্য ওয়েট করছে, ওকে? এবং রিসোর্স 2 কার সাথে অ্যাসাইন হয়ে আছে? প্রসেস 2 এর সাথে, এবং প্রসেস 2 আবার রিসোর্স 1 এর জন্য ওয়েট করছে। এবার দেখো, এ রিসোর্স 1 কার সাথে? P1 এর সাথে আছে একত্রিত, এবং P1টাকে এক্সিকিউট করতে গেলে রিসোর্স 2 লাগবে, এবং রিসোর্স 2 কার সাথে আছে? প্রসেস 2 এর সাথে, এবং প্রসেস 2টাকে এক্সিকিউট হতে গেলে কাকে লাগবে? রিসোর্স 1 কে লাগবে। তাহলে এটা কি হয়ে গেল? একটা ডেডলক হয়ে গেল। কি হয়ে গেল? একটা ডেডলক হয়ে গেল। এবং ডেডলক কি আছে? মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ডেডলক দেখা যেতে পারে, ঠিক আছে? ডেডলক হলো কম্পিউটারে এমন একটা জটিল পরিস্থিতি
যেখানে 2 বা তার বেশি প্রোগ্রাম এমন ভাবে আটকে যায় কেউ আর শেষই হতে পারছে না। ঠিক আছে, বুঝতে পারছো? যে এখানে দেখো এমনই একটা জিনিস হার্ডওয়্যার বলতে পারো, সেটা প্রসেস মানে একটা কাজ করতে সেটার সাথে জুড়ে আছে, এবং এই কাজটা কমপ্লিট করতে গেলে এইটার সাথে জুড়ে আছে, মানে একসাথে হয়ে সেই কাজটা হবে, কিন্তু এইটা আবার চলতে গেলে আবার এইটাকেও লাগবে, এ আবার এর সাথে জুড়ে আছে, আবার একে এই আবার কার জন্য ওয়েট করছে, রিসোর্স, মানে একটা কি চক্রাকার একটা এর মধ্যে ফেসে গেছি আমরা। তো এইটাকে আমাদের কি বলে, ডেডলক বলে। ঠিক আছে, তার মানে আমি যেটাই বললাম যে জব নিতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে, এবং এক্সপিরিয়েন্স ছাড়া আমাদের, হ্যাঁ এই যে ইনফিনিটি লুপের মতো বলতে পারো, হ্যাঁ এটা লুপে চলে গেছে ব্যাপারটাকে। ঠিক আছে, এটা লুপে চলে গেছে, ঠিক এটা লুপে চলে গেছে, মানে একই কাজের মধ্যে ঢুকে গেছে, এবং আমাদের জব যখন কি বলছিল এক্সপিরিয়েন্স ছাড়া আসবে না, এবং ফার্স্ট কাজ করতে গেলে মানে জব নিতে গেলে এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা একটা ডেডলক বলতে পারি। তো ডেডলকে এই ব্যাপারটা, তো এইখানে আমি ধরো বলেছি এটা আমাদের মাল্টি প্রোগ্রাম অপারেটিং সিস্টেমে। ডেডলক হলো এমন একটা যেখানে 2 বা ততোধিক প্রসেস একে অপরের রিসোর্সের জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করছে এবং প্রসেস এগোতে পারছে না। এবং আমি দেখো এইটা বোঝাবো, আরো ডিটেলে বোঝাবো, চিন্তা করবে না, আরো ডিটেলে বোঝাবো, কিন্তু এইটুখানি যা বুঝিয়ে দিয়েছি না, এইটাই তোমার পরীক্ষায় লিখে আছে 3 নম্বর পাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, এটা কি আছে, মিউচুয়াল এক্সক্লুশন। এটার মানে কি, একটা মাত্র প্রসেস একটাই রিসোর্স ব্যবহার করতে পারে। যদি এখানে টাইম শিডিউলিং ব্যাপারটা চলে আসে, টাইম স্লাইসিং ব্যাপারটা, ভাই তুই 10 সেকেন্ডের জন্য এটা ব্যবহার কর কর আমি আসছি, এ আবার 10 সেকেন্ডের জন্য চলে, তাহলে আর ডেডলক হলো না, তাই তো ঠিকই আছে। ও বলে ঠিক আছে জব তোমার লাগবে তো ঠিক আছে, তুমি কাজ করো, এক্সপিরিয়েন্স নাও, সেইটাই তোমার পরবর্তীতে জব পার্মানেন্ট করে দেওয়ার ইয়ে। অনেক ভালো ভালো অনেক জায়গা আছে, হতেই পারে কারো চেনা না আছে, তাই তো সেইগুলো আমাদের হবে না, এরকম হবে না। মিউচুয়াল এক্সক্লুশন হবে না। হোল্ড অ্যান্ড ওয়েট মানে একটা রিসোর্স একটা মানে ধরে রাখবে, একটা প্রসেসকে ধরে রাখবে, এটা বললাম। এখানে যে উদাহরণটা হলো একটা রিসোর্স একটা প্রসেসকে ধরে রেখেছে, ওই শেয়ার ব্যাপারটা আসবে না, প্রিএমশন আসবে না, কোনো প্রিএমশন নেই। প্রিএমশন মানে ওইটা, যে প্রিএমশন মানে ওইটা যে শিফট করানো যাবে না, যে এই রিসোর্সটা কিছুক্ষণ কাজটা করলাম ওইখানে, ওটা মোট কথা টাইম শেয়ারিং টাইম স্লাইসিং হবে না, মানে মাল্টি প্রোগ্রামিং। মাল্টি প্রোগ্রামিং কিন্তু আমরা তো এক্ষুনি পড়ে আসলাম, এক্ষুনি তো পড়ে আসলাম যে মাল্টি প্রোগ্রামিং কোথায় গেল ভাই, এই যে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের এটা তো পড়ে আসলাম যে মাল্টি প্রোগ্রামিং এর প্রবলেমটার জন্য কি আমাদের টাইম শেয়ারিং বা টাইম মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম আছে, যেখানে কি টাইম কোয়ান্টাম বা কোথায় গেল টাইম স্লাইস ইউজ করে আমাদের কাজ করে। ব্যাপারটা বুঝতে পারছি, আশা করি বোঝাতে পারছি, আমার তরফ থেকে আমি চেষ্টা করছি যতটা পারি ব্যাপারটাকে বোঝা, এবং সার্কুলার রয়েছে, এটা বৃত্তাকার ভাবে থাকবে, পুরো সেটিংটা কি হবে, একটা বৃত্তাকার সেটআপ হবে। এর জন্য অপেক্ষা করছি, ওর জন্য মানে এরকম একটা সব একটা লুপের মধ্যে ফেসে গেছে। ঠিক আছে, তো এইটা হলো আমাদের কি ডেডলক, এইটা হলো আমাদের কি ডেডলকের কন্ডিশন। এবং ডেডলকটাকে আমি আরো বেটার ভাবে বোঝাবো, এই ধরো এখানে বলছে প্রসেস এ প্রিন্টার ধরে স্ক্যানারের জন্য অপেক্ষা করছে, প্রসেস বি স্ক্যানার ধরে প্রিন্টারের জন্য অপেক্ষা করছে, ডেডলক হয়ে গেছে। ঠিক আছে, এইটাই ব্যাপার। এবং আরেকটা প্রশ্ন এখান থেকে হয়, অপারেটিং সিস্টেমকে কেন ভার্চুয়াল মেশিন বা এক্সটেন্ডেড মেশিন বলে? এটার মোট কথা হলো যেই কথাটা প্রথমবার বললাম, ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল কথাটা মানে কি, যেটা ওরকম ভাবে রিয়ালে এক্সিস্ট করছে না, রিয়ালিটিতে এক্সিস্ট করছে না, আমরা ভার্চুয়াল ভিআর ভার্চুয়াল রিয়ালিটি। ঠিক আছে, ক্রিকেট খেলে গেম খেলে এগুলো ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে, ঠিক আছে, ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে পড়ে। ওকে, তো এখানে আমাদের কি আছে, যে আমরা এখন ক্লিক করছি ইত্যাদি করছি, অপারেটিং সিস্টেম আছে ভাই, সে বুঝে নিচ্ছে, সে হলো হার্ডওয়্যারকে অ্যাক্সেস করে দিচ্ছে, সে বুঝে নিচ্ছে ভাই, সে জটিল জটিল প্রসেস ইজি ভাবে মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। যে কথা বলছি এটা তুমি কোড লিখে দেখাও দেখি, তুমি অনেক সময় ইনস্টাগ্রাম ইত্যাদি জায়গার মধ্যে আছে, বিভিন্ন সব ইঞ্জিনিয়ারের যারা ছেলেরা আছে তারা পাইথনের মধ্যে কোড লিখে লিখে একটা সিস্টেম চাচ্ছে, ক্যামেরা অ্যাক্সেস করছে, এজ ডিটেকশন করছে, তাহলে কতটা টাফ হয় দেখবে, ভিডিওগুলো অনেক সময় আসে, অনেকে দেখতেও পেয়েছো, কম বেশি হতে পারে যদি এই সময় রুচি রাখো। তো ওইখানে ওরকম তাই মানে একটা কতটা টাফ না, ওয়েসে খুব ইজি ভাবে সমস্ত কিছু করে দিতে, এইটাই বলেছে যে আমরা খুব অ্যাবস্ট্রাক্ট ভাবে হার্ডওয়্যারটাকে ইউজ করতে পারি, ইউজার ফ্রেন্ডলি, রিসোর্স ম্যানেজমেন্ট, যেইগুলো ওএস এর বৈশিষ্ট্য, তার জন্য আমাদের কি বলা হয়ে থাকে, এটাকে আমাদের ভার্চুয়াল এক্সটেন্ডেড মেশিন বলা হয়ে থাকে। এবং ভার্চুয়াল মেমোরি তো জানো, যে একটা মেমোরি ম্যানেজমেন্ট, এখানে আমাদের কি সেকেন্ডারি রমের একটা পার্ট র্যামে করা হয়, তোমাদের ফোনের মধ্যেও থাকে। ঠিক আছে, তো এইগুলো আমাদের ছোট ছোট টিকা মতো আসবে। ওকে, তো আমি তোমাদেরকে বলবো এইগুলো আজকের ক্লাসের হলো এই পার্টগুলোই হলো, এবং আমি কয়েকটা প্রশ্ন বানিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে লিভ নেবে নিয়ে নাও, অসুবিধা নেই, আমাদের ক্লাস এমনি মোটামুটি শেষ হয়ে গেছে, আমি কিছু কনক্লুশন ড্র করব।
আমি বলতে চাইছি যে এইগুলো হলো তোমরা বুঝলে, বা কিছু প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আশা করি বুঝতে পেরেছো সবাই, এবং সবাই বুঝেছো তো সেইটাও একটুখানি আমাকে কমেন্টে জানাও। সবাই বুঝতে পেরেছো তো, মানে আমার পড়াটা বোঝানো যাচ্ছে তো, বুঝতে পারছো তো সবাই? কেন এখানে অনেকগুলো ব্যাপার আছে, ঠিক আছে? আমি যতটা পেরেছি ক্রিস করে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে? ওকে, তো এইটাই হলো ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো সবাই, ভালো কথা। ঠিক আছে, তোমাদের বই থেকে একটুখানি পড়বে এটাকে, বিভিন্ন যেগুলো আমি এমনিতে কম্পিউটার আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমি কোশ্চেন দিয়ে দেবো, 3-4টে কোশ্চেন দেবো। সেই কোশ্চেনগুলো তোমরা লিখবে বাড়িতে। কি বললাম? দেখে দেখে লিখবে, বই থেকে দেখে দেখে লিখবে। ওটা মাথায় ঢুকেছে? বই থেকে দেখে দেখে লিখবে, লিখে নিজেদের মতো করে নোট বানাবে। স্যার আপনি তো নোট দিয়ে দেবেন, আমরা কেন বানাতে যাবো? আরে বানাবে, কারণ হলো এইটা যদি না বানাও তাহলে এগুলো কখনো মনে থাকবে না। কিন্তু নোট বানাতে গেলে একটা ইন্টারেকশন হবে বইয়ের সাথে, জিনিসগুলোকে পড়বে, কখনো নাহলে মনে রাখতে পারবে না। ওই লাস্ট টাইম আমি নোট দেবো আর আমাকে এগুলো পড়ে লিখে সুন্দর করে 4-5টা কোশ্চেন আমি দেবো, সুন্দর করে ম্যাক্সিমাম 5 নম্বরেরই আসবে কোশ্চেন, ঠিক আছে? 3-2 ব্রেক করেই আসবে, সুন্দর করে আমাকে পাঠাবে পিডিএফ করে করে, যে স্যার এটা আমরা লিখলাম, এবং সেই হোমওয়ার্কগুলো আমি গ্রুপে পাঠাবেন, আমাকে পার্সোনালি পাঠাবেন, ঠিক আছে? যাই হোক, আজকের আমাদের এইখানে ক্লাসটা এন্ড হলো। আমাদের ফার্স্ট ইউনিটটা হয়ে গেল, এরপরে আমরা করিয়ে দেবো মোটামুটি 2-3টে ক্লাসে অপারেটিং সিস্টেমও শেষ হয়ে যাবে। এবং হ্যাঁ, কালী পুজোয় তুবড়ি এখানে সব উৎপাত শুরু হয়ে গেছে, ঠিক আছে? উৎপাত না, ভালো কথা, এটা তো আমিও তো নিজে প্রচুর বাজি ফাটাতে পছন্দ করি, ঠিক আছে? সেটা না, এই আমার ভাইটাইরাই পাঠাচ্ছে, মানে ফাটাচ্ছে, একটা বাচ্চা আছে তাদের সাথে। ঠিক আছে, যাই হোক, ওকে বাই, টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।